সালাম, কেমন আছেন আপনারা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। অনলাইনে যারা আছেন আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু বলবেন, হ্যাঁ? একটু কষ্ট করে বলবেন আমার কথা শোনা যাচ্ছে কিনা। ওয়ালাইকুম সালাম। সাউন্ড প্রবলেম? সাউন্ড কি এখন ঠিক আছে? আমাকে শোনা যাচ্ছে কিনা একটু বলবেন, হ্যাঁ? জি, F7 না? F7 7 তো দেওয়া আছে, অফ করে দিব না? আচ্ছা, ওকে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আপনারা সবাই কেমন আছেন? আমার সাউন্ডটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু বলবেন, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে, অনেকে বলছেন শোনা যাচ্ছে। ঠিক আছে, আসেন আমরা শুরু করি। আজকে আমাদের টপিকস কি ভাই? সংবিধান না? সংবিধান শুরু। আচ্ছা, আমরা ইয়াতে যাই। জি, আচ্ছা, বলছি আগে লিখে নেই একটু। বাংলাদেশের মহান সংবিধান। বাংলাদেশের মহান সংবিধান। আচ্ছা, এখন আসি আপনাদের। অনেকে বলছে সংবিধান পড়ে লাভ হবে কিনা। এখন মানে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে এটা, যে আমরা এত কষ্ট করে জিনিসটা পড়বো, এটা আসলে মানে ইয়া থাকবে কিনা, কার্যকর থাকবে কিনা, নাকি আবার নতুন করে পড়া লাগবে, তাই না? এটা তো একটা ঝামেলা। এখন ব্যাপারটা হচ্ছে, দেখেন, এই জিনিসটা পুরাটাই সরকারের উপরে নির্ভর করবে। আর এখনো এটা নিয়ে ইয়া চলতেছে যে সংবিধান কি মানে কিছু কিছু যে জায়গায় সমস্যা আছে, কিছু কিছু অনুচ্ছেদে, এগুলা সংস্কার করবে নাকি আবার নতুন করে লিখবে। নতুন করে লেখার পক্ষে অনেকেই আছে, তবে বেশিরভাগই হচ্ছে সংস্কারের পক্ষে। যে যে অনুচ্ছেদ গুলোতে দিচ্ছে, যে অনুচ্ছেদ গুলোতে সমস্যা আছে, এই অনুচ্ছেদ গুলো হচ্ছে ইয়া করার জন্য, ঠিক করার জন্য। ঠিক আছে, যদি সংস্কার হয়, তাহলে আপনার ধরে নেন যে আমাদের 15 থেকে 20টা অনুচ্ছেদ চেঞ্জ হতে পারে। 15 থেকে 20টা, এর বেশি না, যদি সংস্কার হয়। কারণ এর বেশি আসলে 153টার মধ্যে 15 থেকে 20টা চেঞ্জ হতে পারে। ঠিক আছে, আর যদি নতুন করে লিখে তাহলে তো আর আমাদের কিছু করার নাই। কিন্তু নতুন করে না করার সম্ভাবনাটাই বেশি, কারণ অনেকে বেশিরভাগ মানুষ হচ্ছে সংস্কারের পক্ষে, যে ওনারা যেহেতু সংস্কার করতেছে এটাকে সংস্কার করুক। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমাদের কি করতে হবে, হয়তো যেগুলো আপডেট করবে নতুন, আমাদেরকে এগুলা খালি একটু আপডেট করে নিতে হবে আর কি। ঠিক আছে, বাকি সব আমাদের লাগবে ইনশাল্লাহ। আর মনে করেন আপনাদের সামনে যদি পরীক্ষা থাকে, এখনো তো সংস্কার হয় নাই, এটা ইয়াই এখনো শুরু হয় নাই, মানে সংস্কারের কমিটি এখনো গঠন করা হয়নি। এটা অনেক লেন্দি ব্যাপার, অনেক চিন্তা ভাবনার ব্যাপার আছে। তার মানে এখন যদি পরীক্ষা হয়, আপনার সংবিধান থেকে তো কোশ্চেন আসবে, তার মানে আপনি যদি না পড়েন তাহলে তো হবে না, বুঝছেন তো? তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা শুরু করি। আচ্ছা, প্রথমে আসি সংবিধান জিনিসটা কি আসলে, এটাতে কি বুঝি আমরা? সংবিধান জিনিসটা কি, এটাতে কি করি? রাষ্ট্রের সর্বোচ্চ আইন। মানে বইয়ের ভাষায় যদি বলি তাহলে সেটা হচ্ছে, সংবিধান হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন। রাষ্ট্রের সর্বোচ্চ আইন তার মানে আপনারা জানেন যে একটা রাষ্ট্র পরিচালনার জন্য বিভিন্ন সরকার বিভিন্ন সময় বিভিন্ন আইন তৈরি করে। যত আইনই থাকুক, সকল আইনের ঊর্ধ্বে কি বলেন তো? সংবিধান। সকল আইনের ঊর্ধ্বে, যেহেতু এটা সর্বোচ্চ আইন,
তার মানে আপনি জানেন যেহেতু এটা সর্বোচ্চ আইন, আমাদের সংবিধানে অনুচ্ছেদ আছে কয়টা বলেন তো? 153টা অনুচ্ছেদ, মানে 153টা আইন কিন্তু এখানে। এবং এগুলা যে সর্বোচ্চ পর্যায়ে, এটা কেমনে বুঝবেন? এটা বোঝার জন্য দেখেন, খেয়াল করেন, সংবিধান বানিয়েছি আমরা 1972 সালে। একটু পরে আমি ইতিহাসটা পড়াবো। সংবিধান বানিয়েছে 1972 সালে, কিন্তু সেই সংবিধান কিন্তু এখন পর্যন্ত 2024 সাল পর্যন্ত কার্যকর আছে, কিন্তু সরকার কিন্তু চেঞ্জ হয়। সংবিধান কিন্তু চেঞ্জ হচ্ছে না, কিন্তু সরকার কিন্তু 5 বছর 10 বছর পর পর সরকার চেঞ্জ হয়। মনে করেন যে সরকার, একটা নতুন সরকার আসলো, আসার পর রাষ্ট্রের প্রয়োজনে তারা বিভিন্ন আইন তৈরি করে না ভাই? এখন যে নতুন যে আইন তৈরি করবে, তারা ওই আইনের কোন অংশ যদি এই 153টা অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক হয় কোনো জায়গায়, তাহলে নতুন আইন আপনি যেটা বানিয়েছেন সেটাকে বাদ দিয়ে দিতে হবে, কিন্তু এখানে কোনো হাত দেওয়া যাবে না। এ কারণে এটাকে বলছি কি, রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এখানে যেটা থাকবে এটাই আপনাকে মানতে হবে, এর সাথে সাংঘর্ষিক করে কোনো আইন বানাতে পারবেন না আপনি। এটাকেই বলছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন, ঠিক আছে? এখন আসেন, এই যে সংবিধান আমরা যে দেখি, এই সংবিধান সাধারণত মনে রাখবেন লিখার ভিত্তিতে সংবিধান হচ্ছে দুই প্রকার। লিখার ভিত্তিতে দুই প্রকার, একটা হচ্ছে লিখিত সংবিধান, আরেকটা হচ্ছে অলিখিত সংবিধান। একটা হচ্ছে লিখিত সংবিধান, আরেকটা হচ্ছে অলিখিত সংবিধান। আলহামদুলিল্লাহ ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম সালাম, অনেকে সালাম দিয়েছেন। আচ্ছা, এবার দেখেন, আমরা একটু এদিকে দিই। লিখিত সংবিধান দেখেই বোঝা যাচ্ছে, তার মানে এই সংবিধানের অনুচ্ছেদগুলো, নিয়ম কানুন গুলো সাধারণত কি থাকে ভাই? লেখা থাকে। আচ্ছা, সংবিধান তাহলে সহজ ভাষা, আমরা তো বইয়ের ভাষায় বললাম যে এটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন। সহজ ভাষায় সংবিধান হচ্ছে একটা রাষ্ট্র পরিচালনার জন্য যত নিয়ম কানুন আছে সবকিছু যেই জায়গায় লেখা থাকে সেটাই কি ভাই? সংবিধান। আপনি একটা রাষ্ট্র চালানোর জন্য যে কোনো সমস্যায় পড়বেন, এই সমস্যাটা খুঁজবেন, উত্তর পাবেন কোথায়? এই সংবিধানের মধ্যে সকল নিয়ম কানুন যেখানে লেখা আছে সেটাকে বলতেছি। এই কারণে এটাকে শাসনতন্ত্র বলা হয়, রাষ্ট্রের শাসনতন্ত্র বা নিয়ম নীতি বলা হয় এটাকে। আমরা এখানে সকল নিয়ম কানুন গুলো লিপিবদ্ধ থাকে, ঠিক আছে? এখন দেখেন, আমি যে বলছি যে আমরা এই সংবিধান, যে সংবিধানে নিয়মগুলো লেখা থাকে সেটাকে বলছি কি ভাই? লিখিত সংবিধান, তাই না? আমাদের বাংলাদেশের সংবিধান কি লিখিত নাকি অলিখিত? লিখিত। এই যে আমি আপনাকে বলছি যে আমাদের 153টা অনুচ্ছেদ আছে, তার মানে কি আমি কোথাও দেখেছি, কোথাও লেখা আছে, রাইট? এই কারণে তো বলছি আমরা যে 153টা অনুচ্ছেদ আছে, তার মানে আমাদের সংবিধান হচ্ছে লিখিত সংবিধান। আর একটা জিনিস মনে রাখবেন, বিশ্বের বেশিরভাগ দেশের সংবিধানই কিন্তু ভাইয়া এই লিখিত সংবিধান। বেশিরভাগ কান্ট্রির সংবিধানই হচ্ছে লিখিত সংবিধান। সবকিছু নিয়মতন্ত্র তাদের লেখা থাকে, একটা জায়গায় লেখা থাকে। এবার আসেন, অলিখিত সংবিধান জিনিসটা কি? অলিখিত সংবিধান হচ্ছে যে যেই দেশের নিয়ম কানুন গুলো রাষ্ট্র পরিচালনার জন্য সাধারণত লেখা থাকে না। আমাদের মতো সরাসরি তাদের নিয়ম কানুন আছে, কিন্তু সরাসরি কি থাকে না? লেখা থাকে না। এই দেশগুলোর সংবিধানকে বলা হচ্ছে কি ভাই? অলিখিত সংবিধান। মনে রাখবেন, পৃথিবীর গুটি কয়েক দেশ আছে যাদের সংবিধান হচ্ছে অলিখিত সংবিধান। তাদের নিয়ম কানুন গুলো সাধারণত লেখা থাকে না, এ কারণে তাদের সংবিধানকে কি বলছি আমরা? অলিখিত সংবিধান। যেহেতু গুটি কয়েক দেশের সংবিধান হচ্ছে অলিখিত, এই কারণে এখান থেকে একটা কোশ্চেন আপনার পরীক্ষায় আসে যে নিচের কোন দেশটির সংবিধান হচ্ছে অলিখিত সংবিধান, ঠিক আছে? তাহলে আমরা একটা চার্ট শিখে নিব যে এই দেশগুলোর সংবিধান হচ্ছে অলিখিত সংবিধান। যেমন দেখেন, আমরা সবাই এই নামটার সাথে সবাই পরিচিত, MESSI, কি হয়? মেসি, তাই না? এই নামটার সাথে সবাই পরিচিত, আমরা সবাই চিনি মোটামুটি। এই জায়গায় মেসির জায়গায় একটা অক্ষর বাদ দিয়ে আপনি লিখবেন NESSI, মেসি। সো এই দেশগুলো এখানে 2, 4, 5টা দেশের নাম লিখেছি আমি। এই 5টা দেশের সংবিধান হচ্ছে কি ভাই? অলিখিত সংবিধান, ঠিক আছে? আমি একটু লিখে দিচ্ছি, মনে রাখবেন। N ফর নিউজিল্যান্ড, তারপরে E ফর ইংল্যান্ড, তারপরে S ফর সৌদি আরব, আবার S ফর স্পেন,
স্পেন। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি, নামগুলো লিখে দিচ্ছি। এরপর আসেন আরেকটা আছে আই, পৃথিবীর সবচেয়ে দুষ্ট রাষ্ট্র। খারাপ, ঠিক আছে, ইসরায়েল। তো এটা হচ্ছে এটা আমাদের কততম লেকচার বইয়ের পৃষ্ঠা? আসলে সংবিধান দেখেন, সংবিধান টপিকসটা কোথায় আছে? সংবিধান টপিকসটা বইয়ের মধ্যে একটু খুঁজে বের করেন ওইখানে, ঠিক আছে। আচ্ছা, এই যে ব্রিটেন, এই যে ইংল্যান্ডের আরেক নাম কি ব্রিটেন না ভাই? তার মানে এই যে বাংলা যদি ব্রিটেন আসে একই জিনিস, এটাই কিন্তু ব্রিটেন। ইংল্যান্ড যে কথা, ব্রিটেন কিন্তু একই কথা, ঠিক আছে। তার মানে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, সৌদি আরব, স্পেন এবং ইসরায়েল, এই দেশগুলোর সংবিধান কিন্তু অলিখিত সংবিধান। এবার আপনার কাছে কোশ্চেন আসতে পারে যে তাহলে তারা রাষ্ট্র পরিচালনা করে কিভাবে? যেহেতু তাদের সংবিধান লেখা থাকে না, তাহলে কেমনে পরিচালনা করে? তারা যেটা করে, তারা হচ্ছে প্রিভিয়াস রীতিনীতি ফলো করে। তাদের পূর্বপুরুষরা যেভাবে রাষ্ট্র পরিচালনা করে গেছে, তারা আসলে ওই বাঙালিদের মতো লেখা আছে, আমাদের সংবিধান লেখা আছে, এটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন মানতেই হবে। আমরা কি মানি? আমাদের সংবিধান লেখা আছে একরকম, কিন্তু দেখবেন রাষ্ট্র পরিচালনা করতেছি আমরা আরেকভাবে। লেখা আছে তারপরেও মানি না, কিন্তু তারা এই জিনিসটা করে না। তারা যেটা করে, পূর্বপুরুষরা যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে তারাও সেইভাবে রাষ্ট্র পরিচালনা করে। এবং তারা আরেকটা কাজ করে যে তাদের যে সুপ্রিম কোর্ট, একেবারে সাংবিধানিক সুপ্রিম কোর্ট হচ্ছে আলাদা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তারা সুপ্রিম কোর্টের উপরে কখনো হস্তক্ষেপ করে না। সুপ্রিম কোর্ট সবসময় নিরপেক্ষ রায় দেয়, এবং সুপ্রিম কোর্ট যেই রায় দেয় সেটাই তাদের আইন। সো তারা হচ্ছে এইভাবে কিন্তু তাদের রাষ্ট্র পরিচালনা করে। তবে মুসলিম কান্ট্রি যেগুলো আছে, পৃথিবীর যে মুসলিম কান্ট্রি গুলো আছে, বেশিরভাগ কান্ট্রি তারা যেটা করে, কোনো সমস্যা হলে, রাষ্ট্র পরিচালনা করার জন্য কোনো সমস্যা হলে, তারা আগে কোরআনে দেখে কি আছে। কোরআনে যদি বুঝতে সমস্যা, সবই তো আছে, বুঝতে যদি সমস্যা হয়, তারা এবার দেখে হাদিসের মধ্যে কি আছে। তার মানে তারা আসলে কোরআন এবং সুন্নাহর আলোকে তারা হচ্ছে রাষ্ট্র পরিচালনা করে থাকে। তো এই কারণে তাদের আলাদা করে সংবিধান লেখার দরকার পড়ে না। তাদের সংবিধানই হচ্ছে আমাদের কোরআন, বুঝছেন তো? তার মানে মুসলিম রাষ্ট্রগুলো কোরআন এবং সুন্নাহর আলোকে তাদের রাষ্ট্র পরিচালনা করে থাকে। তাহলে আমরা লিখার ভিত্তিতে দুই ধরনের দেখলাম, একটা হচ্ছে লিখিত সংবিধান, একটা হচ্ছে অলিখিত সংবিধান। এবার আসেন, আমি এটা একটু মুছে দিলাম, হ্যাঁ। এবার আসেন, পরিবর্তনের ভিত্তিতে আরো দুই ধরনের সংবিধান পাওয়া যায়। পরিবর্তনের ভিত্তিতে দুই ধরনের। পরিবর্তনের ভিত্তিতে সংবিধান আবার দুই ধরনের। একটা হচ্ছে সুপরিবর্তনীয়, আরেকটা হচ্ছে দুষ্পরিবর্তনীয়। সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয়, ঠিক আছে? সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয়। আচ্ছা, এরপর আসেন, আচ্ছা এবার আসেন, সুপরিবর্তনের ব্যাপারটা কি ভাই? যা সহজে পরিবর্তন করা যায় সেটাকে বলছি আমরা সুপরিবর্তন, সহজে পরিবর্তন করা যাবে, ঠিক আছে? আর দুষ্পরিবর্তনের ব্যাপারটা কি? যেটা সহজে পরিবর্তন কিন্তু করা যাবে। যদি বলেন যে এটা পরিবর্তন করা যায় না, সেটা বললে কিন্তু ভুল হবে, কারণ পরিবর্তনীয় কথা আছে এখানে। তার মানে এটা হচ্ছে আপনি পরিবর্তন করতে পারবেন, তবে পরিবর্তন করতে হলে খুবই জটিল একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, খুবই জটিল, ঠিক আছে? মানে এটা যদি আপনি পরিবর্তন করতে চান, তাহলে একটা নিয়ম আছে যেটা খুবই কঠিন একটা নিয়ম, আপনি খুব সহজে এটাকে পরিবর্তন করতে পারবেন না। এটাকে বলতেছি আমরা কি ভাই? দুষ্পরিবর্তনীয়। তো আমাদের সংবিধান কি সুপরিবর্তনীয় নাকি দুষ্পরিবর্তনীয়? দুষ্পরিবর্তনীয় না? আমাদের সংবিধান কিন্তু দুষ্পরিবর্তনীয়। তাহলে দুষ্পরিবর্তনীয় মানে কি? খুব কঠিন না ভাই? পরিবর্তন করা তো খুব কঠিন। তাহলে কঠিন হলে আমরা কয়বার পরিবর্তন করছি? এটা কেমনে করলাম তাহলে? যদি খুব কঠিন হয় কেমনে করলাম তাহলে? বাংলাদেশে সম্ভব, বাংলাদেশে এটা সম্ভব, সহজ কাজে কঠিন। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এরকম। দেখেন, খেয়াল করেন, আমাদের সংবিধান দুষ্পরিবর্তনীয়, আপনি দেখলে মনে হবে আমাদের সংবিধান সুপরিবর্তনীয়। বর্তমান প্রেক্ষাপট যদি চিন্তা করেন, কারণ রেগুলারলি চেঞ্জ করতে পারতেছি আমরা, তার মানে আমাদের সংবিধান দেখা যাচ্ছে সুপরিবর্তনীয়।
কিন্তু নিয়মটা কিন্তু দুষ্পরিবর্তনীয়। দেখেন নিয়মটা কি বলা আছে, আমাদের সংবিধান পরিবর্তনের নিয়মে বলা আছে আপনি যদি সংবিধান পরিবর্তন করতে চান তাহলে মোট সংসদ সদস্য যারা আছে তাদের 3/2 ভোট লাগবে, 2/3। মনে করেন 350 জন এমপির মধ্যে 2/3, মনে করেন 220-22 জন এরকম, ঠিক আছে, বা 230 জন, মানে 2/3 ভোট লাগবে। 2/3 যদি একমত হয় তাহলে আপনি সংবিধান কি করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন, এছাড়া কিন্তু পরিবর্তন করতে পারবেন না। তো এটা আমাদের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী, বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী সুপরিবর্তনে কেন মনে হয়, কারণ আমরা যখনই সংবিধান সংসদ উত্থাপন করি ওই সময় কি হয়ে যায়, পাশ হয়ে যায় 2/3। কারণ যখন যে সরকার ক্ষমতা আসে ম্যাক্সিমাম সিট কিন্তু তাদেরই, হ্যাঁ ম্যাক্সিমাম সিট, ম্যাক্সিমাম এমপি তাদের দলীয় থাকে। আপনি গত নির্বাচনে দেখেন, খেয়াল করেন, গত নির্বাচনে আওয়ামী লীগের ছিল হচ্ছে 270+ এমপি, 300-র মধ্যে 270+ শুধু আওয়ামী লীগের ছিল। তাহলে বিএনপির কয়জন ছিল, মাত্র 7 জন। তাহলে বাকি ছোটখাটো দলের থেকে বাকিগুলোর ছিল, জাতীয় পার্টির ছিল, অন্যান্য ইয়ার ছিল। তাহলে এগুলো তো তাদেরই জিনিস, রাইট, তাদেরই প্রোডাক্ট। তাহলে এখন দেখেন, এখন কিন্তু আপনি 2/3 বানাতে কিন্তু খুব কঠিন হবে না, একবার ইজি, কারণ 300 জনের মধ্যে 270 জনই তাদের। তার মানে কি, এখানে 200 জন হইলেই তো হয়ে গেল, 300 জনের মধ্যে 200 জন একমত হইলেই সংবিধান পরিবর্তন করতে পারতেছেন। আমাদের ব্যাপারটা হচ্ছে মানে মোট যখনই যে সরকার ক্ষমতা আসে এইভাবে আসে, একেবারে 90% এমপি তাদের দলের থাকে, দলীয় হইয়া হয় সবসময়। এই কারণে মনে হয় আমাদের সংবিধান হচ্ছে সুপরিবর্তনীয়। কিন্তু যদি এরকম হইতো, মনে করেন নির্বাচনটা যেমন এখন যদি বর্তমান প্রেক্ষাপটে ধরে সবকিছু সংস্কার হয়ে রাষ্ট্র একবার ঠিক হয়ে গেল, একবারে পিওর গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে গেল আমাদের, মনে করেন, তাহলে কি হবে, কিছু মানুষ জামাতকে ভোট দিবে, কিছু মানুষ আবার বিএনপি কে ভোট দিবে। মনে করেন জামাত আর বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডি একটা লড়াই হলো। ধরেন এরকম হইলো যে ধরেন যে আমাদের যে 300টা সিট আছে এর মধ্যে ধরেন বিএনপি পাইলো 130টা সিট, ধরেন জামাত পাইলো 120টা সিট, ঠিক আছে। ধরেন এরকম হইলো, হাড্ডাহাড্ডি লড়াই হলো। আচ্ছা, অন্যান্য আরো ছোটখাটো দল তো আছে, অন্যান্য ছোটখাটো দল মনে করেন 130 আর 120 কত হলো 250, আর 50টা সিট পাইলো মনে করেন ছোটখাটো দল বাকিরা। ওই তো মহিলা আসন তো পরে দিবে, তারা সরকার গঠন করার পরে দিবে, বুঝছেন তো। তার মানে এখানে তো আমাদের 300টা সিট হচ্ছে এটা। এখন দেখেন, আপনি যদি 3/2 বানাতে যান আপনার জান বের হয়ে যাবে। কারণ কি, দেখেন যেই দল সরকার গঠন করবে, এখন তো একটা দল থাকবে সরকার গঠন করবে, একটা দল বিরোধী হবে, তাই না। মানে এখান থেকে নিয়ম কি 150-এর বেশি হইতে হবে, যে কোনো একটা দল এদের সাথে লিয়াজু করবে, তাদের সাথে মিলে তারা হচ্ছে কি করবে, সরকার গঠন করবে। হ্যাঁ, তো এখন খেয়াল করে দেখেন, এখন যদি আপনি 3/2 বানাতে চান আপনার জান বের হয়ে যাবে, কারণ বিরোধী দল সবসময় আটকায় দিবে। দেখেন সংসদে যদি কোনো একটা বিল, মনে করেন সংবিধান সংশোধন করার জন্য আপনি একটা বিল উত্থাপন করলেন সংসদে, তাহলে কি 3/2 ভোট লাগবে না, তাহলে 200 ভোট লাগবে। ধরেন বিএনপি তারা উত্থাপন করলো এটা, তখন কি করবে, জামাত কি করবে, আটকে দিবে, তারা কিন্তু আটকে দিবে। আবার মনে করেন, হ্যাঁ, আবার মনে করেন যে জামাত যদি একটা ইয়া দেয় তখন বিএনপি কিন্তু আটকে দেবে, মানে এটা আটকে হবেই না, যেটা বাইরের কান্ট্রিতে এটাই হয় সাধারণত। নিম্ন কক্ষে পাশ হয়ে গেলে উচ্চ কক্ষে আটকে দেয়, উচ্চ কক্ষে পাশ হলে নিম্ন কক্ষে আটকে দেয়। হ্যাঁ, নামাজের সময় লাগবে, এশার নামাজ তো পরেও পড়া যায়, পরে নেওয়া যাবে, ঠিক আছে। তাহলে যেটা বলছিলাম যে সাধারণত আমরা যেটা করব, এইভাবে যদি আসলে ইয়া হইতো, আমাদের নির্বাচনটা হতো, তাহলে কিন্তু আপনার আসলেই দুষ্পরিবর্তনীয় নিয়মটা কিন্তু এটাই, ঠিক আছে, যে আপনি 3/2 বানাইতে আপনার খবর হয়ে যাবে, বানাইতে একমত করতেই পারবেন না আপনি। এই কারণে বলছে আমাদের সংবিধান হচ্ছে দুষ্পরিবর্তনীয়। তাহলে আমরা দেখলাম প্রথমে আমাদের সংবিধান হচ্ছে লিখিত সংবিধান, এখন দেখলাম কি ভাই, দুষ্পরিবর্তনীয়। তাহলে এক কথায় যদি আমি লিখি, এই লাইনটার মধ্যে স্টার মারবেন, বাংলাদেশের সংবিধান লিখিত ও দুষ্পরিবর্তনীয়। বাংলাদেশের সংবিধান হচ্ছে লিখিত এবং দুষ্পরিবর্তনীয়, ঠিক আছে। আচ্ছা, অনেকে টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছে, সমস্যা নেই। আচ্ছা, যেটা বলছিলাম, আচ্ছা, নামাজের বিরতি কি প্রতিদিন দেয় নাকি? আচ্ছা আচ্ছা।
আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো যেটা বলছিলাম, আচ্ছা এবার আসেন। তো আমরা দেখলাম আমাদের সংবিধান হচ্ছে লিখিত এবং কি দুষ্পরিবর্তনীয়। এবার লিখবেন পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান। পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান, ভারতের সংবিধান। পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান হচ্ছে, একজন বলছে মনে হয় রেকর্ড ক্লাস দিয়েছে। না ভাই, আমরা রেকর্ড ক্লাস দিইনি, এটা আমাদের লাইভ ক্লাস, আমি আপনার কথা শুনতে পাচ্ছি, ঠিক আছে। একজন বলছে সাউন্ড আসছে না স্যার, আরেকজন বলছে মনে হয় রেকর্ড ক্লাস দিয়েছে। ভাই রেকর্ড ক্লাস দিচ্ছি না, আমরা লাইভ ক্লাস নিচ্ছি। হ্যাঁ ভাই, আচ্ছা আচ্ছা, একটু একটু আসতেছি, ঠিক আছে। তাহলে দেখেন, আচ্ছা তো যেটা বলছিলাম যে পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান কি ভাই? ভারতের সংবিধান সবচেয়ে বড় সংবিধান। একজন ভাই বলছে যে পৃথিবীতে কিছু কিছু রাষ্ট্রের এই যে আইনসভাটা আছে, আমাদের আইনসভা হচ্ছে 101 কক্ষ বিশিষ্ট, একটাই, কিন্তু কিছু কিছু রাষ্ট্র যেমন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে যদি খেয়াল করেন, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ নিম্ন কক্ষ, আর উচ্চ কক্ষ হচ্ছে সিনেট। সিনেটে 100 জন লাগে থাকে, আর নিম্ন কক্ষে 435 জন, ঠিক আছে। তাহলে এই হলো মোট 535 জন হচ্ছে তাদের পুরা আইনসভার মধ্যে থাকে। ঠিক একইভাবে ভারতের মধ্যে উচ্চ কক্ষ আছে, নিম্ন কক্ষ আছে, একটা হচ্ছে লোকসভা, একটা হচ্ছে রাজ্যসভা, বুঝছেন তো। লোকসভা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য, উচ্চ কক্ষ যেটা কেন্দ্রীয় গভর্নমেন্টের জন্য যে ইয়াটা থাকবে, পার্লামেন্টটা থাকবে, সেটা হচ্ছে লোকসভা। আর রাজ্যসভা হচ্ছে প্রত্যেক রাজ্যের জন্য। মনে করেন কলকাতার দিকে খেয়াল করেন, কলকাতারও তো একটা পার্লামেন্ট আছে, পশ্চিমবঙ্গের একটা পার্লামেন্ট আছে, তো তাদের পার্লামেন্টের জন্য যে ইয়াটা হচ্ছে সেটা হচ্ছে রাজ্যসভা। এখানে যারা এমপিরা থাকবে তারা হচ্ছে এমপিদের ভোটে, সব এমপিদের ভোটে নির্বাচিত হয়। আমাদের মতো সিস্টেম, কলকাতা ভারতের সিস্টেম আর আমাদের সিস্টেম একই সিস্টেম, সংসদীয় সরকার ব্যবস্থা। এখানে প্রধানমন্ত্রী হচ্ছে মেন পাওয়ার, রাষ্ট্রপতি হচ্ছে 1 মাসের মতো সময় বলতে তাদের তো ইয়া বেশি, আপনার আমাদের মতো তো কম না। 28টা স্টেট, অনেকগুলো স্টেট, তো অনেকগুলো স্টেট সবগুলো। আচ্ছা এই যে যুক্তরাষ্ট্রের নির্বাচন পদ্ধতিটা কি বুঝছেন আপনারা, বোঝেন? আচ্ছা এই জিনিসটা একটু খেয়াল করেন, আমি জাস্ট একটু বাইরে যাচ্ছি, একটু বাইরে যাচ্ছি। সেটা হচ্ছে অনেকে নামাজ পড়তে গেছে, আমি একটা ইয়া জিনিস বুঝাই। মনে করেন যুক্তরাষ্ট্রের নির্বাচনটা কেমনে হয় আসলে, যুক্তরাষ্ট্র। আচ্ছা যুক্তরাষ্ট্রের মধ্যে আপনি জানেন যে তাদের মোট এমপি কত ইয়া লাগে, কতজন তাদের, যে আমরা যে ভোট দিয়ে নির্বাচন করে, মনে করেন আমরা যেমন রাষ্ট্রপতি নির্বাচন করি, কেমন নির্বাচন করি আমরা হচ্ছে প্রথমে জনগণ ভোট দিয়ে এমপি নির্বাচন করি, আর এমপিরা কি নির্বাচন করে? রাষ্ট্রপতি নির্বাচন করে। যুক্তরাষ্ট্রের সিস্টেমটা এরকমই, জনগণ কিন্তু ভোট দিয়ে সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন করে না। যুক্তরাষ্ট্রের সিস্টেমটা এরকম, জনগণ কি করে জানেন? জনগণ ভোট দিয়ে ইলেকটোরাল কলেজ নির্বাচন করে। ইলেকটোরাল কলেজের ব্যাপারটা হচ্ছে, যুক্তরাষ্ট্রের স্টেট আছে কয়টা ভাই? 50টা স্টেট না? 50টা স্টেটে 538টা ইলেকটোরাল কলেজ থাকে, মানে 538 জন এমপি থাকবে, 538 জন এমপি থাকবে। তার মানে দল কিন্তু প্রধান দল হচ্ছে দুইটা, ডেমোক্রেট আর হচ্ছে রিপাবলিক। মনে করেন রিপাবলিকের প্রতীক হচ্ছে হাতি আছে, ছোটখাটো আরো এবার 6টা দল অংশগ্রহণ করছে, ছোটখাটো দল আছে আরো, কিন্তু এই দুইটা দলই সবসময় হাড্ডাহাড্ডি লড়াই হয়। হ্যাঁ বুঝছেন তো। তো মনে করেন রিপাবলিকের হচ্ছে হাতি আর ডেমোক্রেটের হচ্ছে কি গাধা, ঠিক আছে। তো এবার দেখেন এই যে 550টা স্টেটের মধ্যে 538 জন ইয়া থাকবে, ইলেকট্রিক্যাল কলেজ থাকবে, 538 জন প্রতিনিধি থাকবে। এখন দেখেন এই 538 জনের মধ্যে যে কোনো রাষ্ট্রপতি হতে হলে কয়টা ইলেকট্রাল কলেজ লাগবে? 270 জন লাগবে, রাইট। আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখেন, এই 538 জন কিন্তু দুই দলই, এই হাতি দল রিপাবলিকান দল যারা, তারাও কিন্তু 538 জন প্রতিনিধি দিবে এই 50টা স্টেটের মধ্যে। আওয়ামী লীগ যেমন দেয় না 300 জন এমপি দেয় বিভিন্ন আসনের মধ্যে, তারাও কয়টা দিবে ভাই? 538 জন দিবে। আবার ঠিক একইভাবে গাধার প্রার্থী, গাধা প্রার্থী বলতে বুঝাচ্ছি নর্মাল গাধা না, মানে হচ্ছে ডেমোক্রেট প্রার্থী। তো ডেমোক্রেট প্রার্থীরা কয়জন দিবে ভাই? তারাও 538 জন এমপি দিবে, মানে 538 জন প্রতিনিধি দিবে, যাদেরকে আমরা বলতেছি ইলেকটোরাল কলেজ। তাদেরকে কি বলতেছি ভাই? ইলেকটোরাল কলেজ। এবার আসে নির্বাচনটা কেমন হয়। ধরেন আমি একটা স্টেট দিয়ে ইয়া করলে আপনার
বুঝতে সুবিধা হবে। ধরেন যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি ইলেকট্রাল কলেজ আছে কোন স্টেটে জানেন? ক্যালিফোর্নিয়াতে। জনসংখ্যা সবচেয়ে বেশি, ইলেকট্রাল কলেজও বেশি। কয়টা ইলেকট্রাল কলেজ আছে? 54টা না 55টা? 55টা, ঠিক আছে। 55টা ইলেকট্রাল কলেজ হচ্ছে আপনার ক্যালিফোর্নিয়াতে। এখন 55টা, মনে করেন এই যে 55টা ইলেকট্রাল কলেজ মানে 55 জন প্রতিনিধি আছে এখানে, 55 জন এমপি আছে। আমরা সহজ ভাষা বললে কি 55 জন। এখন দেখেন এই 55 জনের মধ্যে হাতি মার্কা তারাও 55 জন তারা দাঁড়া করাবে, আবার নমিনেশন দিবে গাধারাও কি করবে, মানে গাধা মানে বলতে বারবার গাধারা চলে আসতেছে, মানে ডেমোক্রেটরাও কি করবে, তারাও কি করবে 50 জন প্রতিনিধি দিবে, 55 জন দিবে আসন, বুঝছেন তো? তো এখন কথা হচ্ছে দেখেন দুই দলে কিন্তু 55 জন দিল। এখন মানুষজন যে ভোট দিবে, সাধারণ মানুষ যে ভোট দিবে, ক্যালিফোর্নিয়ার যারা সাধারণ মানুষ আছে তারা কিন্তু 55 জনকে আলাদা আলাদা ভোট দিবে না। বাংলাদেশে আমরা নর্মালি কি করি, প্রত্যেকটা এমপির জন্য আলাদা আলাদা ভোট হয়। তারা কিন্তু এই যে একটা স্টেটে তারা কি করবে, তাদের প্রতীক হচ্ছে মাত্র 2টা, তারা একজনের যে কোনো একটাতে ভোট দিবে। এখন মনে করেন যে এখানে যুক্তরাষ্ট্রের এই ক্যালিফোর্নিয়াতে মনে করেন আসন আছে, ভোট আছে 1000 ভোট, সাপোজ ধরলাম 1000 মানুষ আছে এখানে, 1000 ভোট আছে। 1000 ভোট থেকে যেই দল মানে এখানে যেই দল জয়লাভ করবে তার যে অর্ধেকের বেশি লাগবে, অর্ধেকের বেশি ভোট লাগবে। মনে করেন জনগণ যেই দলকে 501টা, যেই দল 501টা ভোট পাবে সেই দলই মনে করেন অর্ধেকের বেশি 501টা ভোট পাবে, সেই দলই কিন্তু জয়লাভ করবে। আর সেই দল যদি জয়লাভ করে সে কিন্তু একটা আসন পাবে না, সে এই যে 55 জন জয়লাভ করে ফেললো একসাথে 55 জন, বুঝছেন না? আলাদা আলাদা না। এই স্টেটে মানুষ একটা ইয়াতে প্রতীকে ভোট দিবে, এভাবে ভোট হবে কিন্তু এই ভোটের ইয়া অনুযায়ী, জনগণের সংখ্যা অনুযায়ী, এগুলোকে পপুলার ভোট বলা হয়, ঠিক আছে। সবার হয়ে যাবে। মনে করেন এখানে প্রতীক তো এই 55 জন তো একটা দলেরই, ভাই কয়টা দলের, এই কারণে মানুষ ভোট দিবে কয়টাকে, একটা, হয় ডেমোক্রেটকে দিবে অথবা রিপাবলিককে দিবে, একটা দলকে দিবে। মনে করেন যে এখানে পাইলো, ধরেন আমাদের এবার জিতলো কে, রিপাবলিকান যে জিতলো, মনে করেন এখানে হাতি পাইলো, ধরেন হাতি পাইলো 501টা ভোট, তাহলে হাতি এখানে জয়লাভ করলো না, তারা কয়টা ইলেকট্রাল কলেজ পাই গেল, 55টা কিন্তু তারা পাই গেল। তার মানে তারা এখানে 55টা পাই, তাদের লাগবে কয়টা ভাই, 270টা লাগবে, তাই না? এবার মনে দেখেন, খেয়াল করেন, তাহলে এখানে এই 1000-এর মধ্যে 499টা কে পাইলো ভাই, 499 পাইলো হচ্ছে গাধা পাইলো হচ্ছে 499টা, ঠিক আছে। এবার আরেকটা ইয়েতে আছে, মনে করেন টেক্সাস একটা স্টেট, মনে করেন এখানে ধরেন ইলেকট্রাল কলেজ, সাপোজ ধরলাম আমি 35টা ইলেকট্রাল কলেজ আছে, কয়টা আছে ভাই, মনে করেন 35টা, যেহেতু এখানে 35টা ইলেকট্রাল কলেজ, তার মানে ভোটও কম, এখানে ভোট বেশি ছিল, এখানে ইলেকট্রাল সংখ্যাও বেশি ছিল, তাহলে এখানে ধরেন ইলেকট্রাল কলেজ হচ্ছে 35টা, ধরেন ভোট আছে মনে করেন যে ধরেন 800 ভোট ধরলাম, তখন এখানে 800 জন ভোট আছে, তাই এখানেও তো দুই দলে 35 জন করে তারা করাবে, প্রতিনিধি দিবে, রাইট। এখান থেকে মনে করেন যে এই যে হাতি, এটা কি লিখছি আমি, গাধা, মনে করে গাধা এই 800 থেকে 700 ভোট পাইলো, এই 800 থেকে গাধা পাইলো কয় ভোট ভাই, তাহলে হাতি পাইবে কয় ভোট, 100। তাহলে এখানে গাধা জয়লাভ করলো কয়টা ইলেকট্রাল কলেজ, 35টা। এবার আসেন টোটালটা যদি দেখেন, আপনি একটা জিনিস এখন ক্লিয়ার হয়ে যাবে। দেখেন আমরা যদি টোটাল হাতি দেখি, দেখেন হাতি এখানে 501টা ভোট পাইছে, আর এখানে পাইছে কয়টা, 100, তাহলে মানে ভোট পাইছে কয়টা, তাহলে 601টা ভোট পাইছে, কিন্তু ইলেকট্রাল কলেজ কয়টা পাইলো, 55টা। এবার দেখেন তো গাধা ভোট পাইছে কয়টা, দেখেন তো, এখানে 700, এখানে 499, 1299টা পাইলো, নাকি 1199, তাহলে 1199 ভোট পাইলো, কিন্তু ইলেকট্রাল কলেজ পাইছে কয়টা, এই যে দেখেন, খালি ভোট পাইলেই হবে না, আপনাকে কি পাইতে হবে, এখানে পপুলার ভোট, এগুলোকে বলা পপুলার ভোট, যেটা গত নির্বাচনে আপনারা দেখেছেন, হিলারি ক্লিন্টন ডোনাল্ড ট্রাম্পের চেয়ে অর্ধেকেরও বেশি ভোট পাইছে, তারপরও কিন্তু সে রাষ্ট্রপতি হয় নাই, কারণ এখানে ভোট পাইলেই হবে না, আপনাকে কি যে জয়লাভ করতে হবে, ইলেকট্রাল কলেজ জয়লাভ করতে হবে। যুক্তরাষ্ট্রের সিস্টেমটা, নির্বাচন পদ্ধতিটা সাধারণত এইভাবে হয়। হ্যাঁ দেখেন তারা বেশি আছে, যদিও তারা ভোট কম পাইছে, কিন্তু তারা ইলেকট্রাল কলেজ কয়টা হয়েছে, বেশি পাইলো না, এদের 35টা, কিন্তু এদের হচ্ছে 55টা, এইভাবে সাধারণত। হ্যাঁ, এবার তারাই কিন্তু ওই যে 270 সর্বশেষ কয়টা হইতে হবে,
আমি তো 2টা স্টেটের উদাহরণ দিলাম। এভাবে তো প্রত্যেকটা 50টা স্টেটই এভাবে হবে। এভাবে হয়ে যেই দল আপনার 270টার বেশি হবে তারাই কিন্তু রাষ্ট্র গঠন মানে রাষ্ট্রপতি নির্বাচন করবে। বুঝছেন তো ব্যাপারটা? তো এটা ছিল মোটামুটি আমাদের। জি, বিরোধী, হ্যাঁ হ্যাঁ, এই যে মনে করেন যে এবার ডোনাল্ড ট্রাম্প যে জয়লাভ করলো, ডোনাল্ড ট্রাম্প কয়টা পাইছে আসন, পাইছে কয়টা? 277টা আসন পাইছে। তো বাকিগুলো ডেমোক্র্যাটরা পাইছে না? তাহলে ডেমোক্র্যাটরা তো থাকবে, তারা তো এমপি হয়েছে, তারাও তো থাকবে। এই কারণে দেখবেন যে এই তারা এককভাবে কোনো নিতে পারে না, সিদ্ধান্ত নিতে পারে, কারণ বিরোধী দল আছে। তারা কি করে, ওই যে এক দল ভোট দিলে আরেক দল আটকায় দেয় সবসময়। এই কারণে তারা এখানে কখনোই এককভাবে তারা কোন সিদ্ধান্ত নিতে পারে না। নির্বাচন পদ্ধতি এই তো মানে ব্যাপারটা জনগণের হবে না কেন? আপনি যেই দলকে ভোট দিচ্ছেন, জনগণ যেই দলকে, মনে করেন আপনি, জনগণ চাচ্ছে যে গাধা জয়লাভ করুক, তাহলে জনগণ যদি বেশি মানুষ যদি ভোট দেয় তাহলে অবশ্যই গাধা জয়লাভ করবে। কিন্তু জনগণ যেই, এখানে যেমন দেখেন জনগণ কম মানুষকে মানে কম মানুষের ভোট পাইছে এখানে, এই কারণে কিন্তু তারা ইলেকট্রাল কলেজ হারাই ফেললো। যেই ইয়াতে জনগণ বেশি ভোট দেয়, ইলেকট্রাল কলেজও বেশি হয়ে যাচ্ছে এখানে। হ্যাঁ, এটা হচ্ছে এই কারণে বললাম যে আপনার হচ্ছে ইলেকট্রাল কলেজ, এখানে শুধুমাত্র ভোট পাইলে হবে না, আপনাকে ইলেকট্রাল কলেজ বেশি থাকতে হবে। তো বললাম না, এক একটা ইলেকট্রাল কলেজ মানে এক একজন প্রতিনিধি, এক একজন এমপি ধরেন, মোট কথায় এক একজন, হ্যাঁ, প্রধানমন্ত্রী নেই। ঠিক আছে, আচ্ছা আসেন, পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতের সংবিধান। এরপরে লিখবেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা যে অনলাইনে আছেন আমার মনে আছে একটা ভালো জিনিস বুঝাইলাম, দেখছেন? একটা ভালো জিনিস বুঝাইলাম। এই জিনিস কি সবাই, আপনারা তো অনেকেই আছে এটা নিয়ে কোশ্চেন থাকে। জি জি, কনফিউশন ছিল, এখন ক্লিয়ার হয়েছে। তাহলে এই জিনিস দেখেন আবার কমেন্ট করতেছে, আমরা যে আছি মনে হচ্ছে আমি আপনাদেরকে পড়াচ্ছি। ঠিক আছে, অনলাইনে যারা আছেন তাদেরকেও তো পড়াচ্ছি। ওই যে দ্বিকক্ষই তো বললাম, দ্বিকক্ষ বিশিষ্ট মানে হচ্ছে এরপরে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, প্রথম ভোট টোট হয়ে গেল, এরপরে তারা করে সিলেক্ট করে উচ্চ কক্ষে কোনটা থাকবে, নিম্ন কক্ষে কোনটা থাকবে। বুঝছেন তো? ওই হচ্ছে ব্যাপার। জি, ক্যালিফোর্নিয়াতে যারা ওই পাস করছে, তো আর যেটা উড়াতে পাস করছে, ওইটার মধ্যে সবগুলা এমপি উড়াতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, সবগুলো এমপি বিরোধী দল বলতেন না, এরকম না তো। মানে স্যার এখানে পুরো রাজ্যতে একটা পার্টি থাকবে। হ্যাঁ হ্যাঁ, একটা পার্টি আন্ডারে থাকবে। হ্যাঁ, মানে পুরো রাজ্য বলতে কি, যে এখন দেখেন, এখন সর্বশেষ মনে করে এইভাবে হয় না আসলে। কি হয় মনে করেন, 200 যে এবার পাইলো না 277টা ইলেকট্রাল কলেজ, তারপর 277 জন তাদের পক্ষে, পুরো 50টা স্টেট মিলে তারা কিন্তু 277 জন তারা নির্বাচিত হয়েছে। ঠিক আছে, আবার ডেমোক্রেটরা পাইছে কত, 223টা মনে হয় না, 223টা পাইছে। এই 223টা হচ্ছে বিরোধী দল থাকবে আর কি। তারা পুরো 50টা স্টেট থেকে কিন্তু 223 জন পাস করছে। হ্যাঁ হ্যাঁ, অন্য স্টেট থেকে আর কি, অন্য স্টেট থেকে থাকবে ওইটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার আসেন, আচ্ছা বলেন, কথা বলেন, সমস্যা নেই, আমি দেখছি। পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান। আচ্ছা ঠিক আছে, আমি অনলাইনে অনেকে কমেন্ট করতেছে, আমি আর এত ডিটেলস পড়াবো না, আপনাদেরকে পড়ানো ঠিক আছে। এখন ওনারা বলতেছে যে কি বলে, এভাবে পড়লে তো আমরা শিখতে পারবো না। আমি কি না শিখানোর কথা বলছি আপনাদের? এই যে একটা জিনিস পড়াইলাম, এটা এই জিনিসটা তো ওই ভালো একটা জিনিস পড়াইলাম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি 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 তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি, সমস্যা নেই। পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সংবিধান। পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান হচ্ছে যুক্তরাষ্ট্রের সংবিধান। এখানে অনুচ্ছেদ আছে মাত্র 7টা। যুক্তরাষ্ট্রের সংবিধান হচ্ছে মাত্র 7টা। আচ্ছা, এরপর আসেন, এরপর লিখবেন সংবিধান গঠনের ইতিহাস। আমরা গঠনের
7টা, ভারতের 395। আচ্ছা, সংবিধান গঠনের ইতিহাস। সংবিধান গঠনের ইতিহাস। আচ্ছা দেখেন, আপনারা জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানিরা গ্রেফতার করেছিল 1971 সালের 26শে মার্চ, 25 মার্চ রাতে গ্রেফতার করেছিল। এবং বঙ্গবন্ধু কি বলে পাকিস্তানে ছিল হচ্ছে সেই 1972 সালের 8 জানুয়ারি পর্যন্ত, তাই না? পরে হচ্ছে উনি দেশে এসেছেন কয় তারিখে ভাই? 10 জানুয়ারি উনি দেশে এসেছেন। যেদিন দেশে আসছেন, হ্যাঁ যেদিন দেশে আসলেন, দেশে আসার পর ওনার কাছে মনে হইলো যে আমরা যে নতুন একটা দেশ মাত্র স্বাধীন হয়েছি, আমাদের দেশটা পরিচালনার জন্য নিয়ম কানুন লাগবে না ভাই? নিয়ম কানুন তো নাই, আছে। তাহলে উনি চিন্তা করলেন যে আমাদের তাড়াতাড়ি একটা সংবিধান বানাতে হবে। তো এই সংবিধান বানানোর জন্য একটা আদেশ জারি, উনি তো রাষ্ট্রপতি আছেন। আমি 72 সালে 10 জানুয়ারির কথা বলছি, উনি কোন পোস্টে আছে? বঙ্গবন্ধু রাষ্ট্রপতি না? তার মানে উনি হচ্ছে এসে কিন্তু একটা আদেশ জারি করেন, সেটা হচ্ছে বাংলাদেশ গণপরিষদ সংবিধান আদেশ। আসতেছি দেখেন, 11 জানুয়ারি বঙ্গবন্ধু অস্থায়ী সংবিধান আদেশ, অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। 72 সংবিধান গঠনের ইতিহাস পুরাটাই 72, ঠিক আছে? অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। আচ্ছা আসতেছি। তাহলে 11 জানুয়ারি হচ্ছে বঙ্গবন্ধু কি করেন? অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। এটা উদ্দেশ্যটা কি ছিল ভাই? সংবিধান বানানো। উদ্দেশ্যটা ছিল সংবিধান বানানো। এরপর দেখেন উনি যখন এই আদেশটা জারি করলেন, উনি কিন্তু জানতেন যে সংবিধান বানানোর পরে আমাদের যে সরকার ব্যবস্থা হবে সংসদীয় সরকার ব্যবস্থা। আর সংসদীয় সরকার ব্যবস্থা মূল পাওয়ার কার হাতে থাকে ভাই? প্রধানমন্ত্রীর হাতে মূল পাওয়ারটা থাকে। রাষ্ট্রপতি হচ্ছে নামে রাষ্ট্রপতি। সে প্রথম সরকার তো ছিল আমাদের প্রেসিডেন্ট শাসিত, রাষ্ট্রপতি শাসিত, ঠিক আছে? বঙ্গবন্ধু কিন্তু এখনো রাষ্ট্রপতি আছেন। আমি 11 জানুয়ারির কথা বলতেছি। বঙ্গবন্ধু কিন্তু এখনো রাষ্ট্রপতি, উনি সর্বোচ্চ পোস্টে আছেন, ঠিক আছে? আমাদের প্রথম সরকার মুজিবনগর সরকার, সেটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত। সেখান থেকে এবার উনি চিন্তা করলেন যে সংবিধান বানালে তো সংসদীয় সরকার হবে, আর সংসদীয় সরকার ব্যবস্থা মূল পাওয়ার থাকে কার হাতে? প্রধানমন্ত্রীর হাতে। এবার উনি কি করলেন? উনি রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করলেন। পদত্যাগ করে দেখেন উনি রাষ্ট্রপতি পদ থেকে না তার পরের দিন 12 জানুয়ারি, অর্থাৎ 12 জানুয়ারি বঙ্গবন্ধু পদত্যাগ করে উনি হচ্ছে প্রধানমন্ত্রী পদ গ্রহণ করলেন, প্রধানমন্ত্রী হলেন। হ্যাঁ এটা অবশ্য লাগবে না, ঠিক আছে? 12 জানুয়ারি উনি হচ্ছে প্রধানমন্ত্রী হলেন। তাহলে উনি যেহেতু প্রধানমন্ত্রী হলেন, তাহলে রাষ্ট্রপতি পোস্টটা খালি হয়েছে না? রাষ্ট্রপতি পোস্টটা তো খালি হয়েছে। জি হ্যাঁ ওইটা হচ্ছে ইয়া অনুযায়ী আর কি। তো দেখেন উনি হচ্ছে প্রধানমন্ত্রী। আচ্ছা যাই হোক, দেখেন তো উনি যেহেতু প্রধানমন্ত্রী হলেন, রাষ্ট্রপতি পোস্টটা তো খালি হলো। এবার রাষ্ট্রপতি পদে নিয়োগ দিলেন কাকে জানেন? বিচারপতি আবু সাইদ চৌধুরীকে। এবার রাষ্ট্রপতি নিয়োগ দিলেন হচ্ছে আবু সাইদ চৌধুরীকে। আবু সাইদ চৌধুরীকে। জি তাহলে আমার আবার ডিটেলস যাওয়া লাগতেছে। আমি চাচ্ছিলাম একটু আগে ইয়া করতে। আচ্ছা আমি বলছি দেখেন, খেয়াল করেন, এই কারণে আমি ইয়া করতে চাচ্ছিলাম। আচ্ছা দেখেন, খেয়াল করেন, আমাদের যে প্রথম যে সরকার গঠিত হয়েছে সেটা কিন্তু যে 5-6 জন ছিল, সেটা কিন্তু তারা কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল, যেখানে রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম, তাই না? এছাড়া তো প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী, এরকম 6 জন ছিলেন। এখন কথা হচ্ছে তারা তো এই যে আমি 11 জানুয়ারির কথা বলছি, এখন পর্যন্ত তারাই ক্ষমতায় আছে। তারাই সরকার তো এখন ইয়া করে নাই। সরকার কি ভাঙছে? এই সরকার ভাঙবে কবে, কখন জানেন? এই 12 তারিখ বিকালবেলা উনি যখন প্রধানমন্ত্রী পদ নিলেন, উনি তাজউদ্দিন আহমেদকে বললেন আপনি ইয়া করেন, পদত্যাগ করেন প্রধানমন্ত্রী পদ থেকে। তখন তাজউদ্দিন আহমেদ কি করলো? পদত্যাগ করলো। পদত্যাগ করা মানে তাজউদ্দিন আহমেদ পদত্যাগ করা মানে মন্ত্রিসভা কি হয়ে গেল? ভেঙে গেল, মানে বিকালবেলা শেষ, ওই মন্ত্রিসভা শেষ। এবার নতুন করে আবার
এই এখান থেকে, ঠিক আছে। তো উনি হচ্ছে এরপরে রাষ্ট্রপতি নিয়োগ দিলেন কাকে? এই আবু সাইদ চৌধুরীকে রাষ্ট্রপতি নিয়োগ দিলেন। আচ্ছা খেয়াল করেন, আমরা যে সংবিধান বানাবো, সংবিধান কি সাধারণ মানুষ বানায়? হ্যাঁ, সংবিধান কি সাধারণ মানুষ বানায়? সংবিধান বানাবে কারা? সংসদ সদস্য লাগবে। আমাদের কি সংসদ সদস্য আছে? আমাদের সংসদ আছে? আমাদের সংসদ নাই, সংসদ সদস্য না। তাহলে আমাদের আগে সংসদ বানাইতে হবে, সংসদ সদস্য নিতে হবে। তাহলে এই সংসদ সদস্য কোথায় পাবো? এই সংসদ সদস্য হচ্ছে 70 সালের নির্বাচনে যারা জয়লাভ করছিল, 70-এর নির্বাচনে যারা অংশগ্রহণ করছে। দেখেন আমাদের 70-এর নির্বাচনে দেখেন জাতীয় পরিষদ থেকে কতজন ছিল? 169 জন। আর প্রাদেশিক পরিষদ থেকে কতজন ছিল? 300 জন। এই 469 জন তো আমাদের এমপি পদে দাঁড়াইছিল 300 জন, ঠিক আছে। এই 300 জন আর হচ্ছে 169 জন, এই 469 জন তো আমাদের এমপি পদে দাঁড়াইছিল। এই 400 মোট এখানে 469 জন। এই 469 জন থেকে আমরা সংবিধান বানানোর আগে সংসদ, আমি কিন্তু সংসদ বানাচ্ছি, সংবিধান বানানোর আগে সংসদের নাম কি ছিল জানেন? গণপরিষদ। এই গণপরিষদ আমরা গঠন করে আসছে 469 জন থেকে কয়জনকে নিয়ে ভাই? 403 জনকে নিয়ে। কয়জনকে নিয়ে? এটার মধ্যে 3 স্টার পাবেন, এটা পরীক্ষা আসে। আমাদের প্রথম গণপরিষদ গঠন করে আসছে 403 জন সদস্য নিয়ে, ঠিক আছে। আচ্ছা, একজন হচ্ছে রাষ্ট্রপতি হয়েছে 12 তারিখ, এটা 12 জানুয়ারি। 12 জানুয়ারি রাষ্ট্রপতি পদে নিয়োগ দিলেন হচ্ছে 12 জানুয়ারি, তার পরের দিন, ঠিক আছে ভাইয়া, তার পরের দিন। হ্যাঁ, ঠিক আছে। সৈয়দ নজরুল তো প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি, আর উনি হচ্ছে এর পরে, অনেক পরে, ঠিক আছে। তো 72 সালের কথা বলছি আমরা, 72-এর ঘটনা বলছি। এখন দেখেন এই আমরা গণপরিষদ গঠন করলাম কয়জনকে নিয়ে? তাহলে বাদ পড়েছে না এখানে? এখানে 66 জন। দেখেন 469 জন থেকে 403 জন, 66 জন কিন্তু বাদ পড়েছে। তারা কেমনে বাদ পড়েছে? কেউ চলে গেছে, কেউ মুক্তিযুদ্ধে মারা গেছে, কেউ পাকিস্তানে দালালি করছে, এভাবে আমরা, কেউ আওয়ামী লীগ থেকে বহিষ্কার হয়েছে, এভাবে আমরা 66 জনকে বাদ দিয়ে 403 জনে আমরা গণপরিষদ গঠন করলাম। তার মানে একটা জিনিস খেয়াল করেন, এখন আমাদের এমপিও আছে, আবার কি সংসদও আছে না? সংসদ কোনটা? গণপরিষদ। এমপি থাকা মানে তো সংসদও আছে আমাদের, তার মানে এমপিও আছে, সংসদও আছে, রাইট। এখন কথা হচ্ছে এই যে সংবিধান বানাইবো, তার মানে সংবিধান বানানোর জন্য সংসদ সদস্যরা বসতে হবে, তার মানে কি অধিবেশনে আহ্বান করতে হবে। আর এই অধিবেশনে আহ্বান করবে কে? রাষ্ট্রপতি না? তখন এখন রাষ্ট্রপতি কে আছে? এই আবু সাইদ চৌধুরী এবার একটা আদেশ জারি করবে ওই অধিবেশন বসার জন্য। সেই আদেশটার নাম কি জানেন? বাংলাদেশ গণপরিষদ আদেশ। বাংলাদেশ এই মার্চ মাসের 23 তারিখ, অর্থাৎ 23 মার্চ বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করেন। এটা কে করেন ভাই? আবু সাইদ চৌধুরী। যিনি রাষ্ট্রপতি আছেন আবু সাইদ চৌধুরী বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করেন। গণপরিষদ আদেশ জারি করেন। জি জি, কোথায় বসছিল বলতে? আচ্ছা আচ্ছা, তখন ঢাকা ইউনিভার্সিটির আমাদের কার্জন হল যেটা আছে, ঠিক আছে, ওইটা ছিল আমাদের প্রথম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সায়েন্স ডিপার্টমেন্টের যেটা, ঠিক আছে। এরপর আসে যেটা বলছিলাম, তো আমাদের প্রথম অধিবেশন বসলো, এই উনি এসে গণপরিষদ জারি করলেন, এরপরে গণপরিষদের প্রথম অধিবেশন বসলো। প্রথম অধিবেশন বসে শেখ মুজিবুর রহমান। আর গণপরিষদ আদেশ জারি করে দেখ, শেখ মুজিবুরের আদেশটা কি ছিল? সংবিধান বানানোর জন্য অস্থায়ী সংবিধান জারি করলেন। আর উনি হচ্ছে গণপরিষদ বানানোর জন্য আর অধিবেশনে আহ্বান করার জন্য গণপরিষদ আদেশটা জারি করলেন, ঠিক আছে। তো এই গণপরিষদের প্রথম অধিবেশন এটার মধ্যে স্টার্ট হবে। গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে? প্রথম অধিবেশন বসে হচ্ছে 10 এপ্রিল 1900 কত সাল? আমি সব পড়াচ্ছি 72 সাল, ঠিক আছে। তাহলে 10 এপ্রিল 1972 সালে গণপরিষদের প্রথম অধিবেশন বসলো। এই যে প্রথম অধিবেশন বসছে, আমাদের এমপি কতজন? 403 জন কিন্তু এমপি।
আমাদের গণপরিষদ গঠন হইলো, আমাদের এবার অধিবেশনে বসলো, এবং এই অধিবেশনে বসার পরে কিন্তু এবার আমরা সংবিধান রচনার উদ্দেশ্য কিন্তু সংবিধান বানানো। উদ্দেশ্য কি ভাই? তাহলে সংবিধান বানানো। এই যে আমরা কমিটি গঠন করে দিব, এখন কতজনকে দিয়ে কমিটি গঠন করে দিলাম? আমরা যে সংবিধান রচনা কমিটি গঠন করলাম, এই যে কমিটি গঠন করলাম, না আমাদের এমপি আছে 403 জন, কিন্তু আমরা কমিটি গঠন করলাম কতজনকে নিয়ে? 34 জনকে দায়িত্ব দিলাম। আমাদের এমপি আছে 403 জন, কিন্তু আমরা দায়িত্ব দিলাম 34 জনকে, কারণ সবাই তো এক্সপার্ট না ভাই। সংবিধান এটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন হবে, এখানে তো যাকে তাকে দিয়ে আপনাকে 403 জন এমপি আছে, সবাই কি বিজ্ঞ? সবাই তো বিজ্ঞ না, সবাই তো পারবে না। 403 জন থেকে 34 জনকে আমরা দায়িত্ব দিলাম কমিটির জন্য, যে তারা সংবিধান বানাবে। ঠিক আছে? কারণ আপনি যে মনে করেন সবাই এমপি, তারা সবাই এমপি, তো সেখান থেকে আমরা 34 জনকে দিলাম। আপনি যদি সাকিব আল হাসানকে দায়িত্ব দেন সংবিধান বানাতে, সে কি পারবে? সে তো এমপি, সে পারবে? আপনি যদি মমতাজকে দায়িত্ব দেন, সে পারবে? সেও কিন্তু এমপি, রাইট? কিন্তু সে তো পারবে না। এই কারণে আমরা 34 জনকে দায়িত্ব দিলাম, যারা বিজ্ঞ তাদেরকে দায়িত্ব দিলাম। এই সংবিধান রচনা কমিটির দায়িত্ব দিলাম 34 জনকে, এবং এই কমিটির প্রধান ছিলেন কমিটির প্রধান, জি, সংবিধান রচনা কমিটির সভাপতি বা প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন। এখন আছে, হ্যাঁ, ঠিক আছে। তাহলে ডক্টর কামাল হোসেন উনি হচ্ছে এই কমিটির প্রধান, এবং এই কমিটিতে এই 34 জনের মধ্যে মনে রাখবেন একজন নারী ছিল, একমাত্র নারী সদস্য। 3 স্টার, এটার মধ্যে 3 স্টার। নারী জিনিসটা সেন্সিটিভ, এ কারণে পরীক্ষায় বেশি আসে। ঠিক আছে? তাহলে দেখেন, তাহলে একমাত্র নারী সদস্য একজন ছিল, এই 34 জনের মধ্যে একজন নারী ছিল, বেগম রাজিয়া বানু। বেগম রাজিয়া বানু একমাত্র নারী সদস্য, বেগম। আচ্ছা, যেখানে 430 জন লেখা, আপনি যদি বইয়ে 430 জন পেয়ে থাকেন, হয়তো টাইপিং মিস্টেকের কারণে শূন্যতা ওইদিক থেকে ওইদিক হয়ে যেতে পারে, কারণ কম্পিউটার অপারেটর টাইপ করছে, তো এটা ঠিক করে নেন একটু। ঠিক আছে? 403 জন হবে, হ্যাঁ, 403 জন। এবার আসেন, একমাত্র নারী সদস্য বেগম রাজিয়া বানু। বংশ পরিচয় বলতে উত্তরসূরি। এখন বেগম রাজিয়া বানুর ইতিহাস আমি জানি না। ঠিক আছে, একটু হ্যাঁ, এখন একটু সার্চ দিয়ে দেখেন। ঠিক আছে? এবার আসেন, যেটা বলছিলাম, এরপরে দেখেন এই 34 জনের মধ্যে 33 জন ছিল আওয়ামী লীগের, আর একমাত্র একজন ছিল বিরোধী দলের। আওয়ামী মুসলিম লীগ নাই, আমি 72 সালের কথা বলছি। আওয়ামী লীগ অলরেডি 55 সালের পরে আওয়ামী লীগ, 49 সালে ছিল আওয়ামী মুসলিম লীগ, বুঝছেন তো? তার মানে এরপরে থেকে আওয়ামী লীগ। তো এই আওয়ামী লীগের 33 জনে ছিল আওয়ামী লীগের, একজন ছিল শুধু বিরোধী দল, মানে ন্যাপ, ন্যাশনাল আওয়ামী পার্টি। ন্যাপের একজন একমাত্র বিরোধী দলীয় সদস্য, এটাও পরীক্ষা আসে। একমাত্র বিরোধী দলীয় সদস্য, ওনার নাম কি জানেন? ডক্টর সুরঞ্জিত, হ্যাঁ, সেনগুপ্ত, ডক্টর সুরঞ্জিত সেনগুপ্ত। ভাসানীর ন্যাপ ছিল মুজাফর ন্যাপ ছিল, উনি হচ্ছে মুজাফর ন্যাপের। ঠিক আছে? কালো বিড়াল, হ্যাঁ, উনি হচ্ছে সেই, কিছুদিন আগে না মারা গেল, বেশি দিন তো হয় নাই। জি, না, উনি অংশগ্রহণ করে নাই। ঠিক আছে? এরপর দেখেন, তো একমাত্র নারী সদস্য হচ্ছে বেগম, আর বিরোধী দলীয় সদস্য হচ্ছে ডক্টর সুরঞ্জিত সেনগুপ্ত। তার পাশে একটু লিখে রাখেন, উনি কিন্তু এই যে আমরা পরে স্বাক্ষর করবো, উনি স্বাক্ষর করেন নাই, আমি একটু পরে লিখে দিচ্ছি। এই উনি, জি, কিসের জন্য? এখন দেখেন, একটা জিনিস যখন সংসদে একটা বিল উত্থাপন হয়, পক্ষেও থাকে বিপক্ষেও থাকে, মানে আপনার মন মতো না হইলে তো সেটার বিপক্ষে করতেই পারে। তো এই কারণে উনি হচ্ছে ওখানে স্বাক্ষর করেন নাই আর কি। একমাত্র ব্যক্তি না, একমাত্র না, 4 জন স্বাক্ষর করে নাই, 4 জন। ঠিক আছে? এর মধ্যে উনি একজন, জামাল আহমেদ ছিল, আজিজুর রহমান ছিল, মানবেন্দ্র লারমা ছিল। ঠিক আছে? ওই 3 জন আর উনি হচ্ছে একজন, এই 4 জন স্বাক্ষর করেন। তবে ওনার নামটাই পরীক্ষা আসে, অন্যগুলো লিখতে হবে না।
ঠিক আছে? হ্যাঁ, এই 4 জন হচ্ছে তারা হচ্ছে সাক্ষ্য করে নেয়। আসেন এবার আসেন, এই যে প্রথম অধিবেশন বসলো গণপরিষদের যে প্রথম অধিবেশন বসলো, এই অধিবেশনে কি ভাই অধিবেশনের স্পিকার থাকে, ডেপুটি স্পিকার থাকে না? তাহলে আমাদের গণপরিষদের প্রথম স্পিকার এবং ডেপুটি স্পিকার দেখেন, এই গণপরিষদের প্রথম একটু লিখবেন সভাপতি, আরেকটা নাম লিখবেন সভাপতি। সভাপতি ছিলেন একজন, গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন একজন, তারপরে গণপরিষদের প্রথম ডেপুটি, ওনার ডেপুটি ছিলেন একজন, ডেপুটি স্পিকার। হ্যাঁ হ্যাঁ, মানে হচ্ছে অধিনায়ক সহ অধিনায়ক, বুঝছেন তো? হ্যাঁ 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 হ্যাঁ, এখনো তো স্পিকার আছে, ডেপুটি স্পিকার আছে, ঠিক আছে? তো দেখেন, গণপরিষদের প্রথম সভাপতি মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ কেমনে সম্ভব? মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, ঠিক আছে? আর গণপরিষদের প্রথম স্পিকার তর্কবাগীশ গ, তাহলে শাহ, এই নামটা এটার মধ্যে 3 স্টার পাবেন, এটা পরীক্ষা আসে। প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ, শাহ আব্দুল হামিদ। না না না, শাহ আব্দুল হামিদ মারা গেছে, এরপরে 1 মাস পরে মারা গেছে, ঠিক আছে? গণপরিষদের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ, আর গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার ওনার নাম হচ্ছে মোহাম্মদ উল্লাহ। না, নরমালি একটা জিনিস চিন্তা করে, আমাদের যে বর্তমান যে সংসদ, এখন কিন্তু আপনার একটা জিনিস পেস্ট লাগতে পারে। দেখেন ওইখানে 3 জন, একজন সভাপতি ছিল, একজন স্পিকার, একজন ডেপুটি স্পিকার। কিন্তু বর্তমানে আমাদের সংসদের সভাপতি কে জানেন? আমাদের বর্তমানে সংসদের সভাপতি হচ্ছে স্পিকার। তার মানে এখন যিনি স্পিকার সেই কিন্তু প্রথম ইয়াতে কি ছিল, একজন আলাদা সভাপতি ছিল, স্পিকার ছিল, কিন্তু এখন আমাদের যিনি স্পিকার সেই কিন্তু সভাপতি, বুঝছেন? যদি বলে সংসদের সভাপতিকে স্পিকার হবে, যদি বলে সংসদের নেতাকে প্রধানমন্ত্রী। একটু লিখে নেন, এগুলো একটু লিখে নেন, মনে থাকে না, ঠিক আছে? প্রধানমন্ত্রী, হ্যাঁ। জি, উনি যে অধিবেশনে আহ্বান করে, অধিবেশনের বক্তব্য দেয়, দিয়ে শেষ, ওনার কাজ শেষ, ঠিক আছে? আচ্ছা, এরপর আসেন, তো যেটা বলছিলাম যে এই গণপরিষদের আমরা দেখলাম, গণপরিষদ বসলো, অধিবেশন বসলো, অধিবেশনের স্পিকার পাইলাম, ডেপুটি স্পিকার পাইলাম, সভাপতিও আমরা পেলাম, তাই না? আচ্ছা, এবার আসেন, আমাদের কমিটিও গঠন করে দেওয়া শেষ। এবার দেখেন, তো এই যে কমিটি তারা গঠন করে দিল এপ্রিল মাসে, এই কমিটি কিন্তু দেখেন এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই 7 মাস তারা কিন্তু বিভিন্ন পর্যালোচনা করেছে, তারা বিভিন্ন ভোট নিয়েছে জনগণের কাছ থেকে, বিভিন্ন রাজনীতিবিদ বলেন, বিভিন্ন শিক্ষাবিদ বলেন, বুদ্ধিজীবী বলেন, সবার কাছ থেকে ভোট নিয়েছে। এই যে বর্তমান জনপ্রশাসন সংস্কার কমিটি, তারা কিন্তু একটা ভোট দেওয়ার জন্য, জনগণের মতামত নেওয়ার জন্য একটা ফর্ম ছেড়েছে, পাইছেন আপনারা? জনগণের 15টা কোশ্চেন আছে ওইখানে, আপনারা ভোট দিবেন ওইখানে। জনপ্রশাসন সংস্কার কমিটি, হ্যাঁ হ্যাঁ, অনলাইনে আপনি সার্চ দিলে হয়তো পাইবেন, ঠিক আছে? এটা তো পেয়ে যাওয়ার কথা। জনপ্রশাসন সংস্কার কমিটির কি জানি এটা, আবেদন ফর্ম দিলেই হয়তো চলে আসার কথা। তারা জনগণের মতামত নেওয়ার জন্য তারা করেছে, ওই ঠিক একইভাবে ওই তারাও 7 মাসের মধ্যে তারা হচ্ছে বিভিন্ন জনগণের ভোট নিয়েছে, বিভিন্ন মতামত নিয়েছে, তারপরে বিভিন্ন দেশে ভ্রমণ করেছে। আপনারা জানেন আমরা 2টা দেশকে অনুসরণ করেছি, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে যুক্তরাজ্য। আমরা 2টা দেশকে অনুসরণ করেছি। আমাদের সংবিধানে বেশিরভাগই ভারত থেকে কপি করা, ঠিক আছে? তো দেখেন, খেয়াল করেন, এই যে ডক্টর কামাল হোসেন, উনি হচ্ছে ভারতে গিয়েছিলেন, উনি যুক্তরাজ্যে গিয়েছেন, গিয়ে উনি হচ্ছে আইডিয়া নিয়েছেন। তো এভাবে 7 মাসের মধ্যে আমরা কিন্তু অক্টোবর মাসে কিন্তু আমরা একটা খসড়া সংবিধান কিন্তু আমরা বানিয়ে ফেলি, ঠিক আছে?
তাহলে আমরা এই দেখেন আমাদের খসড়া সংবিধান কবে বানাইলাম, এই 3টা তারিখ খুবই ইম্পর্টেন্ট। আমরা খসড়া সংবিধান প্রণয়ন করি। আচ্ছা, এটা তো আপনাদের সবার মেসেজে যাওয়ার কথা, ডাইরেক্ট মেসেজ আসছে, কিন্তু গ্রামীণ ফোনের ইয়া থেকে বা টেলিটক থাকলে তার এতে আসছে, সরাসরি মেসেজ আসার কথা। ওই সংস্কার কমিটির যে ইয়াটা ফোনটা, হ্যাঁ এই 2-3 দিন আগে বলে দিছে, এই 2-3 দিন আগে। তাহলে 12 অক্টোবর। আচ্ছা, এই যে দেখেন খসড়া সংবিধান প্রণয়ন করে আমরা হচ্ছে 12 অক্টোবর, ঠিক আছে? 12 অক্টোবর হচ্ছে খসড়া বানাইলাম আমরা। এই খসড়া বুঝছেন তো, একেবারে ফাইনাল হয়নি এখনো, মানে প্রধান ইয়া করে রাষ্ট্রপতির অনুমোদন পাবে, প্রধানমন্ত্রী অনুমোদন পাবে, তারপরে গিয়া ফাইনাল হবে, ঠিক আছে? হ্যাঁ, তো এই সংবিধান এবার দেখেন আমরা খসড়া বানাইলাম 12 অক্টোবর। এবার এটাকে পাশ করানো লাগবে না ভাই? ফাইনাল করার জন্য সংসদে তো পাশ করানো লাগবে। এই সংসদে গণপরিষদে গৃহীত হয়, গণপরিষদে এই সংবিধান গৃহীত হয় হচ্ছে 4 নভেম্বর। 4 নভেম্বর। এই কারণে আমাদের যেহেতু সংসদে পাশ হয়েছে নভেম্বর মাসের 4 তারিখে, এই কারণে 4 নভেম্বর কি জানেন? আমাদের সংবিধান দিবস। সংবিধান দিবস 4 নভেম্বর হচ্ছে আমাদের সংবিধান দিবস। এরপর আসেন সর্বশেষ, এবার আমাদের সংসদেও পাশ হয়ে গেছে, এবার শুধু কার্যকর বাকি, রাইট? তবে কার্যকর করব, এই কার্যকর হয় একই বছরের 16 ডিসেম্বর, অর্থাৎ 16 ডিসেম্বর 1972 সালে সংবিধান কার্যকর। এটাও এগুলা প্রত্যেকটা 3 স্টার। সংবিধান কার্যকর হয়, কার্যকর হচ্ছে 16 ডিসেম্বর। সংবিধান কার্যকর হচ্ছে 16 ডিসেম্বর 1972। আমি যা পড়াচ্ছি সব 1972। 1972, হ্যাঁ, ঠিক আছে? এবার আসেন, তো আমাদের সংবিধান বানানো শেষ, রাইট? তো আমাদের এই সংবিধানে দেখেন যিনি লেখছেন, মূল লেখক যিনি হাতে লেখছে, আমাদের সংবিধানের মূল লেখক আব্দুর রউফ। আমাদের সংবিধানের মূল লেখক হচ্ছে আব্দুর রউফ। হ্যাঁ, না না না, উনি না, উনি না। আব্দুর রব, বর্তমানে আব্দুর রব তালুকদার, যে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর, আব্দুর রব, উনি আব্দুর রব, আসম আব্দুর রব, জাতীয় পতাকা উত্তোলন করছে আসম আব্দুর রব, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে আব্দুর রউফ, ঠিক আছে? রব, হ্যাঁ। তাহলে মূল লেখক হচ্ছে আব্দুর রব। এবার দেখেন আমাদের এই সংবিধানের পৃষ্ঠা কয়টা ছিল ভাই? 93 পৃষ্ঠা। কয়টা ছিল ভাইয়া? 93 পৃষ্ঠা। তার পাশে একটু লিখেন 108, এখানে লিখবে স্বাক্ষর সহ। স্বাক্ষর সহ, বুঝছেন তো? তার মানে এই যে দেখেন, প্রথমে প্রস্তাবনা, সংবিধান শুরু হয়েছে প্রস্তাবনা দিয়ে, প্রস্তাবনার পরে 153টা অনুচ্ছেদ লিখছি, পৃষ্ঠা খরচ হয়েছে না? তো লিখতে কয় পেজ লাগছে? 93 পেজ। শেষ করার পরে এবার সবাই স্বাক্ষর করছে। আমাদের এমপি আছে 403 জন, রাইট? তো প্রথমে বঙ্গবন্ধু স্বাক্ষর করছে, তারপরে 34 জন সদস্য স্বাক্ষর করছে কমিটির, তারপর অন্যান্য এমপিরা স্বাক্ষর করছে। তারপরে এই যে স্বাক্ষর করছে এতগুলা মানুষ, তাহলে কি পেজ বাড়ছে না? পেজ বেড়ে কত হয়েছে? তবে আপনার পরীক্ষায় আসবে কোনটা জানেন? এইটা, মানে মোট পৃষ্ঠা বললে এটা, স্বাক্ষর সহ বললে 108, কিন্তু পৃষ্ঠা হলে বলবেন হচ্ছে 93 পৃষ্ঠা। 93, স্বাক্ষর সহ হলে 108, ঠিক আছে? এবং এই ইয়াতে স্বাক্ষর করে নাই, দেখেন স্বাক্ষর করে কতজন জানেন? আমাদের এমপি কতজন আছে? 403 জনের মধ্যে স্বাক্ষর করে 399 জন। তাহলে 4 জন কিন্তু করে নাই, স্বাক্ষর করেনি হচ্ছে 4 জন। ওই 4 জনের মধ্যে একজনের নাম বলছিলাম, ওনার নাম কি? ডক্টর সুরঞ্জিত সেন গুপ্ত। উনি কিন্তু স্বাক্ষর করে নাই, ঠিক আছে? এই যে একজন বলছে স্যার আমার নাম আব্দুর রউফ,
হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমাদের স্বাক্ষর করে 399 জন। এখানে অনেকগুলো তথ্য শিখলাম আমরা। এবার দেখেন আমাদের এই যে সংবিধানের ভাষা বিশেষজ্ঞ ছিলেন ডক্টর আনিসুজ্জামান, ভাষা বিশেষজ্ঞ, ভাষা বিশেষজ্ঞ, ওনার নাম হচ্ছে ডক্টর আনিসুজ্জামান। ভাষা বিশেষজ্ঞ ছিল হচ্ছে ডক্টর আনিসুজ্জামান, ঠিক আছে, ডক্টর আনিসুজ্জামান। এবার আসেন আমাদের সংবিধানে প্রস্তাবনা কয়টা আছে ভাইয়া? প্রস্তাবনা কয়টা? একটা। প্রস্তাবনা বুঝছেন? প্রস্তাবনা মানে ভূমিকা, ঠিক আছে। তার মানে আমাদের সংবিধানে প্রস্তাবনা আছে কয়টা ভাইয়া? একটাই প্রস্তাবনা আছে, ঠিক আছে। আমাদের সংবিধানে মূলনীতি আছে কয়টা? মূলনীতি হচ্ছে 4টি। আমাদের সংবিধানের মূলনীতি হচ্ছে 4টি। মূলনীতি হচ্ছে 4টি: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা। এই 4টা হচ্ছে আমাদের রাষ্ট্র পরিচালনার 4টি মূলনীতি, ঠিক আছে। এরপর আসেন আমাদের সংবিধানে তফসিল। তফসিল কয়টি? 7টি। আমাদের সংবিধানের তফসিল হচ্ছে 7টি। আমাদের সংবিধানের তফসিল 7টি। তফসিল গুলো পরে লিখে দিব নেক্সট ক্লাসে, ঠিক আছে। 7টা তফসিল। তবে আসার কথা হচ্ছে 7টার মধ্যে 3টা অলরেডি বাদ। হ্যাঁ, মানে 5, 6, 7 এই 3টা তফসিল। 72 সালে যখন আমরা সংবিধান বানাই আমাদের তফসিল ছিল 4টা। পরে 2011 সালে আওয়ামী লীগ সরকার এসে 15তম সংশোধনীর মাধ্যমে 5, 6, 7 3টা তফসিল যুক্ত করে। তিনটাই ওই রিলেটেড। 3টা হচ্ছে, একটা হচ্ছে বঙ্গবন্ধু 7 মাসের ভাষণ, একটা হচ্ছে 26শে মার্চের স্বাধীনতার ঘোষণা, আর একটা মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণা। এই তিনটাই কিন্তু এখন বাদ হওয়ার সম্ভাবনা আছে, মানে 5, 6 এবং 7। তাহলে আমাদের পড়তে হবে কত? 1, 2, 3, 4 এই 4টার মধ্যে 2 নাম্বারটা পড়া লাগবে না, কারণ 2 নাম্বারটা মানে এখন এর সাথে সঙ্গতিপূর্ণ না। উপরাষ্ট্রপতির নির্বাচন, আমরা কি নির্বাচন করি রাষ্ট্রপতি, তার মানে 2 নাম্বারটাও আমাদের আর লাগবে। তার লাগবে কত? বাকি 3টা লাগবে, 1, 3, 4 এই 3টা পড়লেই আমাদের কাজ শেষ। তফসিল না, এখন দরকার নাই, নেক্সট ক্লাসে আমরা দেখবো। হ্যাঁ, আগে পরীক্ষায় 5 নাম্বারটাই আসতো, শুধু 5 নাম্বারটা। বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ, এইটা যে কতবার এসছে আপনি যদি স্টার দেন খাতায় হয়ে যাবে, এটা শেষ হবে না। হ্যাঁ, কত নাম্বার তফসিল যুক্ত করা ছিল? হ্যাঁ ভাই, কি বলছিলেন এখানে? তফসিলের ব্যাপারটা, তফসিল মানে হচ্ছে ডিটেল। তফসিল মানে হচ্ছে ডিটেল, মানে হচ্ছে আমাদের সংবিধানে এই যে 153টা অনুচ্ছেদ আছে, এই 153টা অনুচ্ছেদের মধ্যে কিছু কিছু জায়গায় ডিটেল বর্ণনা দরকার ছিল, এখানে করা যায় না। এগুলা আলাদা করে 7 জায়গায় ডিটেল করে লেখা হয়েছে ব্যাখ্যাটা। এইটাই হচ্ছে তফসিল, বুঝছেন তো? আচ্ছা, এবার আসেন আমাদের সংবিধানে দেখেন, আমি ভয়ে থাকি যে আপনাদের সাথে আমি যখন কথা বলি তখন এখান থেকে কোনো ইয়া করলো কিনা, এরা অনেক ক্লেম করে, ঠিক আছে। আমাদের সংবিধানে অধ্যায় কয়টি জানেন? অধ্যায় কোথা ভাগ দেখবেন, ভাগ একই জিনিস। অধ্যায় যে কথা, ভাগ একই কথা, ঠিক আছে। তাহলে আমাদের সংবিধানে ভাগ হচ্ছে 11টি। এরপর আসেন আমাদের সংবিধানে আমরা এ পর্যন্ত সংশোধন করেছি কয়বার? সংশোধন করেছি হচ্ছে 17 বার। এ পর্যন্ত 17 বার আমরা সংশোধন করছি, ঠিক আছে। এরপর আসেন আমাদের সংবিধানে অনুচ্ছেদ কয়টা আছে? অনুচ্ছেদ 153টি। আমাদের সংবিধানে অনুচ্ছেদ হচ্ছে 153টি। আসেন, তো মোটামুটি আমরা আমাদের বেসিকটা দেখলাম, সংবিধানের ইতিহাসটা দেখলাম কিভাবে হইল, মোটামুটি ক্লিয়ার তো সবার? অনলাইনে যারা আছে কষ্ট করে একটু যদি ক্লিয়ার থাকেন একটু সি। হ্যাঁ, পরে আমরা ডিটেলস দেবো। এবার শুরু করি, আমি আসতেছি, ঠিক আছে। আচ্ছা, ওকে, অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক ধন্যবাদ ভাইয়া।
আসেন এবার আমরা শুরু করি। আমরা এবার একটু ডিটেলসে যাব, প্রত্যেকটা আমরা ডিটেলসে যাব। আচ্ছা দেখেন, আমরা যদি দেখি, আমাদের প্রথমে একটু দেখি যে আমাদের প্রথম অধ্যায় কি থাকবে। প্রথম অধ্যায় আমাদের 11টা ভাগ আছে না, 11টা অধ্যায় আছে। তাহলে প্রথম অধ্যায়টার নাম হচ্ছে প্রজাতন্ত্র, যেখানে অনুচ্ছেদ থাকবে 1 থেকে কয়টা? 7টা অনুচ্ছেদ থাকবে, 1 থেকে 7। ঠিক আছে? হ্যাঁ, এবার আসেন আমাদের দ্বিতীয় অধ্যায়ে নাম হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। যেখানে অনুচ্ছেদ আছে কয়টা জানেন? 8 থেকে, 1 থেকে 7 তো এখানে, হ্যাঁ 8 থেকে 25। 8 থেকে 25। এরপর আসেন আমাদের তৃতীয় অধ্যায়। সরাসরি কিন্তু পরীক্ষা এভাবেও কোশ্চেন আসে, প্রথম অধ্যায়ের নাম কি, দ্বিতীয় অধ্যায়ের নাম কি, এইভাবে কিন্তু কোশ্চেন আসে। হ্যাঁ, সরাসরি এইভাবে কোশ্চেন আসে। তার তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে মৌলিক অধিকার। যেখানে অনুচ্ছেদ আছে কয়টি জানেন? 26 থেকে 47 পর্যন্ত। 26 থেকে 47। ঠিক আছে? এরপর আসেন আমাদের চতুর্থ অধ্যায়ে নাম হচ্ছে নির্বাহী বিভাগ। যেখানে অনুচ্ছেদ আছে 48 থেকে 64 পর্যন্ত। 48 থেকে 64 বিভাগ। জি, এরপর আসেন পঞ্চম অধ্যায়। প্রত্যেকটা ক্লিয়ার হবেন আমি শেষ করলে। আমার 2টা ক্লাস করেন সংবিধানে, আজকে একটা ক্লাস থাকবে, নেক্সট একটা ক্লাস থাকবে। 2টা ক্লাস করলে ইনশাল্লাহ যত কোশ্চেন আছে আপনার ইনশাল্লাহ ক্লিয়ার হয়েছে। প্রত্যেকটা আমি ধরে ধরে ক্লিয়ার করবো, ঠিক আছে? আচ্ছা, পঞ্চম অধ্যায় যেটা, পঞ্চম অধ্যায় বিচার বিভাগ, সরি আইন বিভাগ হবে এটা, আইন বিভাগ। যেখানে অনুচ্ছেদ আছে 65 থেকে 93 পর্যন্ত। 65 থেকে 93। একজন বলছে স্যার আপনি কমেন্ট পড়েন না, উত্তর দেন না কেন ভাই? পাবেল ভাই একটু বলেন, আপনি বলেন কি সমস্যা? হ্যাঁ, এটা সঠিক উত্তরটা হচ্ছে দা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। দা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন তাহলে আমরা দেখলাম পঞ্চম অধ্যায়ের পরে ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে বিচার বিভাগ। ঠিক আছে? আচ্ছা, একজন বলছে স্যার এত কিছু সবে আপনাদের দোয়া। আচ্ছা, হ্যাঁ ইনশাল্লাহ। তাহলে বিচার বিভাগে আছে হচ্ছে 94 থেকে 117 পর্যন্ত। 94 থেকে 117 পর্যন্ত। ঠিক আছে? এরপর আসেন ষষ্ঠ অধ্যায়ের পরে হচ্ছে সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় হচ্ছে নির্বাচন কমিশন। ঠিক আছে? যেখানে আছে 118 থেকে 126 পর্যন্ত, তাই না? 118 থেকে 126 নির্বাচন কমিশন। হ্যাঁ ইনশাল্লাহ কমন পাবেন। আপনি পরে দেখেন, একবার শেষ করেন ক্লাসটা,
এরপরে যদি কমন না পারা এসে আমাদের ধরেন, আমি আছি, মিরপুরে আছি, সমস্যা নেই। ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ, আল্লাহর ইচ্ছা। আমি পড়ায় দিচ্ছি, এরপরে আপনি আমার মতো আমি যেগুলো পড়ায় দিচ্ছি এগুলো পড়ে ক্লাসে যায়, পরীক্ষা দিতে যায় ইনশাল্লাহ। সংবিধান থেকে কমন পাবেন ইনশাল্লাহ। শুধু সংবিধান থেকে না, যা পড়াবো সেখান থেকে আপনার কমন পাওয়ার কথা। ঠিক আছে, এরপর আসেন সপ্তম অধ্যায়ের পরে অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ের নাম কি ভাই? মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। আপনি আপনি আমার আমরা যা পড়াচ্ছি কমন পাবেন কিনা সেটা বুঝবেন কেমনে জানেন? সেটা বুঝবেন আমি আজকে যেগুলো পড়াইছি না, এগুলা পড়ে যাওয়ার পর আপনার কাছে তো নোটটা আছে, আপনি এবার বিগত সালে কোশ্চেন দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কমন পাবেন কিনা। কারণ বিগত সালে যত ডিপার্টমেন্ট, আমি বলবো না যে শুধু বিসিএস দেখেন বা শুধু প্রাইমারি নিবন্ধন দেখেন, যত ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টের কোশ্চেন দেখবেন। যখন দেখবেন যে এগুলোর মধ্যে থেকে কমন পড়তেছে, তার মানে আপনি বুঝতে পারবেন শিওর যে না, আসলে পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসবে। বুঝছেন তো? এখন আচ্ছা, এখন কথা হচ্ছে দেখা, এখন এক একটা ডিপার্টমেন্টের কোশ্চেন এক এক রকম হয়, এটা ধরে স্বাভাবিক হবে, কোনটা কঠিন হবে, কোনটা সহজ হবে। কিন্তু আমাদের ওভারঅল একটা প্রিপারেশন নিয়ে রাখবো আমরা, যেন আমাদের মোটামুটি এখান থেকে মোটামুটি হয়ে যায়। ঠিক আছে, আসেন। হ্যাঁ হ্যাঁ, আমি এই কারণে আমি এত ডিটেলস করবো না, আমি আপনাদেরকে করে দিব, ছোট করে দিব, সমস্যা নেই। তাহলে এবার দেখেন, তাহলে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এখানে হচ্ছে 127 থেকে 133 নাকি 32, এটা দেখেন তো। 127 থেকে 132 মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক। তারপরে নবম অধ্যায়, নবম অধ্যায় হচ্ছে সরকারি কর্ম কমিশন, যেখানে আপনারা পরীক্ষা দেন। সরকারি কর্ম কমিশন, যেখানে আছে হচ্ছে 133 থেকে 141 ক। আচ্ছা, 141 লিখেন, 133 থেকে 141। এরপর আসেন নবমের পরে দশম অধ্যায়। দশম অধ্যায় হচ্ছে সংবিধান সংশোধন। এই যে এই অধ্যায়ে তো সংশোধনের নিয়মটা বলা আছে, সংবিধান সংশোধন, যেখানে 142 একটা অনুচ্ছেদই আছে দশম অধ্যায়। এখানে 142 নম্বর অনুচ্ছেদটা আছে, এখানে সংবিধান সংশোধনের নিয়মটা বলা আছে। এই যে আমি বলছিলাম না, নিয়মটা কি ভাই? দুষ্পরিবর্তনীয়। আর পরিবর্তন করতে চাইলে কি করতে হবে? পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ বলতে 2/3 ভোট, 3/2 ভোটের মাধ্যমে আপনি কি করতে পারবেন? পরিবর্তন করতে পারবেন। হ্যাঁ, এরপর আসেন 11 অধ্যায়, সর্বশেষ একাদশ অধ্যায়ের নাম হচ্ছে বিবিধ। অন্যান্য বিষয়গুলো, এগুলোর বাইরে আরো টুকটাক ছোটখাটো অনেক বিষয় আছে। ঠিক আছে, এগুলো এখানে রাখা হয়েছে, যেটা হচ্ছে 143 থেকে 153। একজন বলছে স্যার এটা কি রেকর্ড ক্লাস নাকি লাইভ ক্লাস, জানতে চাই। ভাই লাইভ ক্লাস হচ্ছে, লাইভ ক্লাস, রেকর্ড না। ঠিক আছে, লাইভ ক্লাস হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না পড়ছি তো, আমরা পড়ছি, যে কমেন্ট পড়ছি। আচ্ছা, মোহাম্মদ শরীফুল ইসলাম ভাই, লাইভ হচ্ছে, লাইভ। ঠিক আছে, লাইভ হচ্ছে কিন্তু। এই রে আচ্ছা, এটা ব্লক মারছে। আচ্ছা, এবার আসেন, এবার দেখেন, তাহলে আমাদের অধ্যায় গেল, 11টা অধ্যায় গেল, তাই না? এবার আমরা একটু ডিটেলস দেখবো, আমরা সব দেখবো না।
আচ্ছা আসে, আমরা যদি প্রথম অধ্যায় থেকে আসি, প্রথম অধ্যায় আচ্ছা দেখেন, তাহলে প্রথম অধ্যায়ের নাম কি ভাই? প্রজাতন্ত্র, তাই না? যেখানে অনুচ্ছেদ আছে 1 থেকে 7, 1 থেকে 7। সব লেখাবে না না না, সব লেখাবো না, আপনাদের জন্য সব লেখাবো না। লেখাবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আসেন, সব পড়াবো না, সব পড়াবো না, বইয়ের কিছু নেই, ঠিক আছে। আচ্ছা আসেন, প্রথম অনুচ্ছেদ তো পড়া লাগবেই, তাই না? আবার হ্যাঁ, 1 নম্বর অনুচ্ছেদ, 1 নম্বর অনুচ্ছেদে বলা আছে প্রজাতন্ত্রের কথা। হেডলাইনটা হচ্ছে প্রজাতন্ত্র। এখানে যেটা বলা আছে, আসলে বাংলাদেশের সাংবিধানিক নামটার কথা বলা আছে। বাংলাদেশের সাংবিধানিক নাম কি হবে? এখানে বলা আছে যে বাংলাদেশের সাংবিধানিক নাম হবে দা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। দা পিপলস, হ্যাঁ হ্যাঁ ভাই, রিপাবলিক, দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, ঠিক আছে। এবার আসেন, পিপল তো একজন না, পুরা প্রজাতন্ত্রের সকল ইয়াকে বুঝাইছে, পুরা প্রজাতন্ত্র পুরাটাকে বুঝাইছে। এই কারণে জনগণের সরকার তো, এই কারণে পিপলস রিপাবলিক। এবার আসেন, 1 নম্বরে দেখলাম আমরা যে প্রজাতন্ত্রের কথা বলা আছে। তারপরে 2 ক দেখবেন, ধর্মটা রাষ্ট্র ধর্ম। 2 ক রাষ্ট্র ধর্মের কথা বলা আছে, যে প্রজাতন্ত্রের রাষ্ট্র ধর্ম কি হবে ভাই? ইসলাম হবে, রাষ্ট্র ধর্ম ইসলাম হবে। কিন্তু অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারা যেন নিজ নিজ ধর্ম পালন করতে পারে, সেই যে রাষ্ট্র যেন সেই ব্যবস্থা করে, সেই নির্দেশনা দেওয়া হয়েছে আপনার এই 2 কতে। তার মানে অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদের ভয়ের কিছু নেই, কারণ রাষ্ট্র ধর্ম ইসলাম ঠিক আছে, কিন্তু অন্য ধর্ম আপনি পালন করতেছে, আপনাকে অন্য কেউ এসে নিগৃহীত করবে, শোষিত করবে, এই সুযোগ নাই। একেবারে ক্লিয়ার নির্দেশনা দেওয়া আছে, সবাই স্ব ধর্ম পালন করবে। এক্ষেত্রে রাষ্ট্র বা কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান কোনো ধরনের বাধা দিতে পারবে না। এটাকে বলা হচ্ছে রাষ্ট্র ধর্ম, ঠিক আছে। এরপরে আসেন 3 নম্বরটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এখন সবচেয়ে বেশি আসে 3 নম্বর হচ্ছে রাষ্ট্র ভাষার কথা বলা আছে। ভাষা, আমাদের প্রজাতন্ত্রের ভাষা কি হবে? বাংলা। এটা 3 বলা আছে, প্রজাতন্ত্রের ভাষা হবে বাংলা, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখেন, এতদিন 4 কটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল। 4 ক, 4 কতে কি বলা ছিল জানেন? 4 ক তো বঙ্গবন্ধুর প্রতিকৃতির কথা বলা ছিল, 4 ক। কিন্তু এখন আর আমরা এটা পড়বো না, দরকার নেই আমাদের 4 ক, দরকার নেই, ঠিক আছে। এরপর আসেন আমরা চলে যাবো হচ্ছে 7 1 লাগবে না, ঠিক আছে। আমরা এবার দেখবো হচ্ছে 7 1 হচ্ছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক, ক্ষমতার এগুলো হচ্ছে যে এগুলো হচ্ছে ধারা উপধারা আর কি, আলাদা কোনো ইয়া নাই। হ্যাঁ হ্যাঁ, মনে করেন প্রথমে যখন আমাদের সংবিধান 72 সালে সংবিধান বানাইছে, এগুলো তো পরে অ্যাড করা। যখন সংবিধান বানাইছে তখন কিন্তু শুধু 7 ছিল, শুধু 4 ছিল, শুধু 2 ছিল। কিন্তু পরে যখন আমরা অ্যাড করছি তখন কি করছি, এটার সাথে ক যুক্ত করে দিছি, এটার সাথে এরপর আরেকটা লিখছি খ যুক্ত করে দিছি। এখন যদি এখানে যদি আবার আরেকটা যোগ করে পরবর্তীতে কেউ, তখন ক খ দিয়ে না দিয়ে পরে আবার 1 2 দিল, ধারা উপধারা বলা হয় এগুলাকে, বুঝছেন তো। তো এইভাবে আসলে সাধারণত প্রথমে একেবারে 72 সালে যখন সংবিধান বানাইছে সব র সিরিয়ালে ছিল বা 153টা। কিন্তু আমরা এখন দেখতে পাই, এখন আমাদের অনেকগুলো অনুচ্ছেদে 17 বার যে পরিবর্তন করেছি, নিয়ম কিছু কিছু অ্যাড করছি না আমরা, এই অ্যাড এর গুলো ক খ দিয়ে করা, কোথাও কোথাও 1 2 দিয়ে করা। হ্যাঁ হ্যাঁ, ওই অনুচ্ছেদের ভেতরে আরেকটা উপধারা একটু ডিটেলস লেখা হয়েছে, কিছু এই জিনিস অ্যাড করা হয়েছে, ওইটার ভেতরে আবার কিছু জিনিস
অ্যাড করা হয়েছে ওই আরেকটা ইয়া দিয়ে, বুঝছেন তো? এবার আসেন 1 2 3 দিয়ে, ঠিক আছে? তাহলে এখানে যেটা বলা আছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতা মালিক কে ভাই? জনগণ। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, তার মানে প্রজাতন্ত্রের মালিক কি? আপনারা প্রজাতন্ত্রের মালিক, তাই না? আপনারা জনগণ কি প্রজাতন্ত্রের মালিক? এই জিনিসটা আপনি প্র্যাকটিক্যাল লাইফেও কাজে লাগাবেন, ঠিক আছে? হ্যাঁ, এই জিনিসটা না পারবে তো, সে যে মারছে মেরে কি থাকতে পারছে ক্ষমতায়? এই জিনিসটা বুঝতে হবে, সকল ক্ষমতার মালিক কে? এই যে এখন উপদেষ্টারা আছে, তারা যদি একটু এদিক সেদিক করে, তাদেরকে ক্ষমতায় কে বসাইছে ভাই? জনগণ বসাইছে। তার মানে তারা যদি চায় আবার তাদেরকে উৎখাত করে দিতে পারে। জনগণ যদি চায় তারা ক্ষমতায় থাকতে পারবে না, হয়তো 2 বছরের জায়গায় 5 বছর, 5 বছরের জায়গায় 10 বছর, এতটুকুই তো ক্ষমতা, চিরজীবন তো থাকতে পারবে না, তাই না? তাহলে দেখেন আপনারা প্রজাতন্ত্রের মালিক, এই জিনিসটা দেখেন আপনি প্র্যাকটিক্যালি কাজে লাগাবেন কেমনে? মনে করেন এই যে যত সরকারি কর্মকর্তা আছে, যত বড় কর্মকর্তাই হোক, সে কিন্তু প্রজাতন্ত্রে কি জানেন? চাকর, কর্মচারী। সে প্রজাতন্ত্রের কর্মচারী, আপনি হচ্ছে প্রজাতন্ত্রের মালিক, আর সে হচ্ছে প্রজাতন্ত্রের কি? চাকর, তাই না? তাহলে দেখেন আপনি মালিক থেকে দেখেন এই যে কষ্ট করে পড়াশোনা করতেছেন, রাত দিন পরিশ্রম করতেছেন, কি হওয়ার জন্য ভাই? তাহলে দেখেন বাঙালি কেমনে মানে ইয়া হবে। জি, প্রজাতন্ত্রের জনগণ ঠিক আছে, কিন্তু আবার সে চাকরিজীবী, চাকরি নিয়েছে, এখন সরকারের অঙ্গ সংগঠন হয়ে গেছে এখন, ঠিক আছে? আচ্ছা যাই হোক, কিন্তু ব্যাপারটা কিন্তু এটাই যে জনগণ হচ্ছে সকল ক্ষমতার মালিক, আর এরা হচ্ছে সরকারি কর্মচারী, সরকারের চাকর, মানে জনগণের চাকর, কারণ সরকার চালাচ্ছে জনগণ, তার মানে তারা হচ্ছে জনগণের কর্মকর্তা, কর্মচারী। এখন মনে করেন বাস্তবে ধরেন একজন ব্যক্তি, একজন যত বড় পুলিশের, মনে করেন পুলিশের একজন এসে আপনাকে রাস্তায় ধরলো, আপনাকে কোনোভাবে শোষণ করার চেষ্টা করলো, আপনি তাকে বলবেন, সংবিধান পড়তেছেন, এটা বলবেন যে আমি হচ্ছে প্রজাতন্ত্রের মালিক, আর আপনি হচ্ছেন কি? কর্মচারী। চাকর বলার দরকার নেই, কি বলবেন? কর্মচারী বলবেন, ঠিক আছে? এরপর যদি কিছু হয় তাহলে তো মনে করেন যে কিছু করার নেই। তবে আপনার এই কথা ডিনাই করবে বাংলাদেশে। আমি বলে গেলাম, বাংলাদেশে এমন কোন আদালত নেই, যত বড় আদালত করে আমরা পড়ে আসছি না, এটা হচ্ছে রাষ্ট্রের কি? সর্বোচ্চ আইন। তার মানে কি আপনি এই কথাটা আপনি কে ডিনাই করতে পারবে? কেউ সাহস করবে না। আপনি এই কথা বললে যত বড় কর্মকর্তাই হোক, সে একটু ভয় পাবে, একটু হলেও ভয় পাবে যে না, সে সংবিধান জানে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমাদের প্রথম অধ্যায় শেষ করলাম আমরা 1 থেকে 7। আমরা নেক্সট ক্লাসে 8 থেকে শুরু করে ওই 10টা বাকি অধ্যায়গুলো আমরা নেক্সট ক্লাসে শেষ করবো। আমরা একটা জিনিস চিন্তা করে দেখেন, নেক্সট ক্লাসে আমরা পুরো 10টা অধ্যায় শেষ করবো, তাহলে কি সব ডিটেলস পড়াবো? ডিটেলস কিন্তু পড়াবো না, একদিনে সব শেষ করে দিচ্ছি। তার মানে ওই দিন আমরা গুরুত্বপূর্ণ যেগুলো আছে ওগুলাই পড়বো, ভয়ের কিছু নেই। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমাদের সংবিধান শেষ হয়ে যাবে। আচ্ছা, জাতীয়তাবাদ সমস্ত এক্সট্রা একটা বলি, একটা হচ্ছে কি জাতীয়তাবাদ। একজন বলছে এটা জিনিসটা কি? জাতীয়তাবাদ। আরেকটা হচ্ছে সমাজতন্ত্র। আচ্ছা জি বলেন। না না না, আমি নেক্সট ক্লাসে আমাকে ইয়ে করেন, নেক্সট ক্লাসে, আজকে আমি এটা না বলি, ঠিক আছে? এটা বাইরটা শেষ করে দিচ্ছি। জাতীয়তাবাদ আর সমাজতন্ত্র জিনিসটা কি? জাতীয়তাবাদ হচ্ছে এই যে দেখেন আমরা 1971 সালে যে যুদ্ধ করেছি, শুধু কি দেখেন সবাই কিন্তু যুদ্ধ করেছে, এখানে ছাত্র বলেন, পুলিশ বলেন, সব পেশাজীবীর মানুষ, সব ধর্মের মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, গরিব, ধনী, সবাই মিলে যুদ্ধ করছে না? তার মানে আমরা কোন বিষয়টাতে ইন্সপায়ার হয়ে সবাই এক কাতারে আসছি? এই জাতীয়তাবাদের ইন্সপায়ার হয় যে আমরা একই জাতি, আমরা একই একটা সংস্কৃতির, এই জিনিসটাতে ইন্সপায়ার হয়ে আমরা কিন্তু যুদ্ধটা করেছি। এটাই হচ্ছে আমাদের মেইন জাতীয়তাবাদ, বুঝছেন তো? আর সমাজতন্ত্র আর গণতন্ত্র, এই দুইটা টার্ম হচ্ছে অর্থনীতির দুইটা টার্ম। গণতন্ত্র, সমাজতন্ত্র বুঝতে হলে আপনাকে পুঁজিবাদী জিনিসটা বুঝতে হবে। পুঁজিবাদী, এই পুঁজিবাদী সমাজতন্ত্র দুইটাই হচ্ছে অর্থনীতির দুইটা টার্ম। দেখেন পুঁজিবাদী রাষ্ট্রগুলো পৃথিবীতে এই 2 রকমের রাষ্ট্র পাবেন, পুঁজিবাদী রাষ্ট্র, একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র। পুঁজিবাদী রাষ্ট্রগুলো কি করে জানেন? ব্যক্তি স্বাধীনতাকে প্রাধান্য দেয়। ব্যক্তি স্বাধীনতা, মনে করেন আপনার, ধরেন আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরেন আপনার মাসিক ইনকাম ধরেন
30,000 টাকা ধরেন সাপোজ। এই 30,000 টাকার মধ্যে ধরেন আপনার কি বলে, ধরেন আপনার হচ্ছে ধরেন মাসে ব্যয় হচ্ছে ধরেন 20,000 টাকা, ইনকাম 30,000, ব্যয় হচ্ছে 20,000, তাহলে কি উদ্ধৃত কত থাকলো ভাই? 10,000 টাকা। মনে করেন আপনার আশেপাশে গরিব টরিব মানুষ আছে, এখন আপনি চাইলে তাদেরকে হেল্প করতে পারেন, নাও করতে পারেন, আপনার ইচ্ছা। তাহলে এই পুঁজিবাদী রাষ্ট্রগুলো কি করবে জানেন? আপনাকে কখনো ফোর্স করবে না, আপনাকে কখনোই ফোর্স করবে না যে আপনাকে দিতেই হবে, ঠিক আছে? তার মানে ব্যক্তি স্বাধীনতাকে তারা প্রাধান্য দিচ্ছে। কিন্তু সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো কি করবে জানেন? আপনি ওই যে আপনার যে এক্সট্রা ইয়াটা আছে না, ওইখান থেকে তারা কি করবে, জোর আপনার কাছ থেকে জোর করে হলো একটা অংশ নিবে, নিয়ে তারা হচ্ছে সমাজের সুষম বন্টন নিশ্চিত করে। তাদের তাদের জি, ওই যে ট্যাক্স থেকে শুরু করে আরো বিভিন্ন মানে সরকারি ভাবে আমরা যেগুলো দেওয়া লাগে আর কি। তো এই জিনিসগুলো তাদের মেইন কনসেপ্ট হচ্ছে তারা সমাজের সুষম বন্টন, সবার মধ্যে সুষম বন্টন নিশ্চিত করে, ধনী থেকে নিয়ে গরিবদেরকে দেয় এইভাবে। যদিও এটা অ্যাকচুয়ালি পরিপূর্ণভাবে কোনো দেশে পালন করে না, কিন্তু তাদের কনসেপ্টটা কিন্তু এটাই। এ কারণে দেখবেন তারা যেহেতু ব্যক্তি স্বাধীনতাকে প্রাধান্য দেয়, এ কারণে দেখবেন পৃথিবীর মধ্যে যে ধনী রাষ্ট্রগুলো আছে, মানে পুঁজিবাদী রাষ্ট্রগুলো আছে, ধনীরা অনেক ধনী হচ্ছে, আবার তাদের গরিবরা কিন্তু খুবই গরিব, নেহাত গরিব। আপনার যুক্তরাষ্ট্রের মধ্যে এমনও মানুষ দেখবেন দিন বেলা খাবারের জন্য, তারা তো বিশ্বের অনেক ধনী রাষ্ট্র। আমরা সমাজতান্ত্রিক কাঠামোতে বিশ্বাসী, এ কারণে বললাম যে পরিপূর্ণভাবে কোনো দেশে এটা পালন করে না। আছে আমাদের দেশে সমাজতান্ত্রিক, আমরা ট্যাক্স টুক্স দিচ্ছি না, আমরা সব সরকার আমাদের কাছ থেকে বিভিন্ন ইয়া থেকে নিচ্ছে না, হ্যাঁ সরকারি হস্তক্ষেপ থাকে। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এই দুইটা ইয়া ছিল, কনসেপ্ট ছিল, ক্লিয়ার করলাম। তো সবাই আজকে ক্লাস এ পর্যন্ত থাকবে, আমাদের সময় শেষ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার জন্য দোয়া থাকবে, শুভকামনা থাকবে। নেক্সট ক্লাসে যদি আল্লাহ সুযোগ দেয় তাহলে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালকে আছে আপনাদের এখানে এই ক্লাস আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখা হবে ইনশাআল্লাহ।